মহারানীর ঘুম কি শেষ? আদ্র ভাইয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। আমি তাড়াতাড়ি হাতের ফোনটা বালিশের নিচে রেখে হাই তুলতে তুলতে বললাম, হ্যাঁ মাত্রই উঠলাম। আদ্র ভাইয়া কিছুটা বিরক্ত নিয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। তো বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং শেষ? এই সাবধান, আমার নামে উল্টাপাল্টা কথা বলবেন না। কিসের বয়ফ্রেন্ড? আপনার জন্য বয়ফ্রেন্ড বানাতে পারলাম কোথায়? আদ্র ভাইয়া বলল। ও তাই? তা ব্রেকআপ নাকি? চোখ বড় বড় করে বললাম, আর একটা উল্টাপাল্টা কথা বললাম না একদম। ও রিয়েলি? কি করবি যদি উল্টো পাল্টে কথা বলি? কি ক্ষমতা আছেই বা তোর? সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া কিছু করতে পারিস নাকি? খাওয়া আর ঘুমানোই বা কয়জনই বা করতে পারে বলেন? এটা আমার ট্যালেন্ট। আদ্র ভাইয়া তাচ্ছিল্যের স্বরে বলল, গরু ছাগলের আবার ট্যালেন্ট থাকে নাকি? ভাগ্যিস ঘাস না খেয়ে ভাত খাস তুই। এই আপনি বের হন তো, রুম থেকে বের হন। আদ্র ভাইয়া বলল, তা তো হবই। গোয়াল ঘরে কে থাকতে চাই বল? পড়তে বস। যা যা হোমওয়ার্ক দিয়েছি শেষ করে আমার রুমে জমা দিয়ে আয়। আমি হা করে খাটে বসে পড়লাম আর ভাবতে লাগলাম, শিট, এই ছেলেটা কোথাও শান্তি দিবে না। মাত্র কলেজ থেকে বাসায় এসে একটু ঘুমালাম আর তারপরই এই আপদটার মুখ দেখতে হলো। মিনিট 5 পর ফোনের নোটিফিকেশন এলো। হাতে নিয়ে দেখি আদ্র ভাইয়ার মেসেজ লেখা। ফোন রাখবি নাকি আমি এসে ফোন জমা নিব? কোনটা করব? আমি নোটিফিকেশন থেকেই সিন করে ফোন রেখে বই নিয়ে বসলাম। বাকি কথা পরে বলি, ছোট করে আগে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমি রোদ খান, আরাব খান আর নিপা জাহানের একমাত্র মেয়ে। আমি সবেমাত্র কলেজে উঠেছি। বুঝতেই পারছেন, নতুন কলেজে ওঠা মানেই একটু উড়ু উড়ু মন। আর যেই সাইকোটাকে দেখলেন সে হলো আমার একমাত্র ফুপি সিলভি খান আর নীরব চৌধুরীর একমাত্র ছেলে আদ্র চৌধুরী। আসলে মেডিকেলের স্টুডেন্ট তো, তাই সাইকো। বেশি পড়াশোনা করলে যা হয় আর কি। আর বাকিদের পরিচয় গল্পের মাঝেই পেয়ে যাবেন। শীতের সকাল, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা। সামনে কোনো কিছু ঠিক মতো দেখা যায় না, সবকিছু স্পষ্ট মনে হয়। কখনো কখনো কুয়াশার স্তর এত ঘন থাকে যে দেখলে মনে হয় সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। গভীর রাত থেকে গাছের পাতায় শিশির বিন্দু জমতে থাকে, আর ভোর রাতে শিশির কোনা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরতে থাকে। সূর্যের সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। মৃদু সোনালি রোদ পর্দা ভেদ করে রুমে এসে পড়েছে সোনালি সুতায় বুনা জালের মতো। ব্যস্ত নাগরিক আবারও জেগে উঠেছে। ফোনটা হাতে নিতেই দেখলাম আদ্র ভাইয়ার মেসেজ। সিন করলাম না, মেসেজ জাস্ট উপরে নোটিফিকেশন থেকেই পড়ে নিলাম। যা সারমর্ম হলো, হোমওয়ার্ক শেষ করে কলেজ থেকে এসে যেন ওনার রুমে রেখে আসি। মেসেজটা পড়ে যা বুঝলাম উনি বাসায় না, তারপরও মনে মনে ওনাকে গালি দিচ্ছি। এমন সময় আমার বেস্টি জয়ার কল। বুঝলাম বাসার নিচে মহারানী দাঁড়িয়ে আছে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ডাইনিংয়ে গেলাম। পাপা আর আম্মু ব্রেকফাস্ট করছে। পাপা আমাদের অফিসের উদ্দেশ্যে বের হবেন, তো আমাকে ব্রেকফাস্ট করার কথা বললেও আমি দেরি হয়ে যাবে বলে পাপার থেকে হাত খরচ নিয়ে বের হয়ে পড়লাম। আম্মু ননস্টপ ভাবে বকা দেওয়া শুরু করেছে ব্রেকফাস্ট না করার জন্য। এটা আমার জন্য নতুন কিছু না, প্রতিদিনই শুনি। নিচে গিয়ে দেরি হওয়ার জন্য জয়ার বকা তো ফ্রি, মানে 24 ঘন্টা কাটে সবার বকা খেতে খেতে। এত বকা খেতে খেতে ভাত খাওয়ার আর দরকার পড়ে না। এদিকে আদ্র আজ ক্লাস করবে না, তাই নীরব চৌধুরীর সাথে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। নীরব চৌধুরী এখনো আদ্রের উপরে পুরো অফিসের দায়িত্ব বুঝিয়ে না দিলেও সময় পেলে আদ্র অফিসে যায়। তো গাড়িতে উঠতে উঠতে আদ্র কাউকে ফোন দিল আর বলল, দায়িত্ব মনে আছে তো, পুরো সময় ওকে চোখে চোখে রাখবে। আমি কোনো রিস্ক নিতে চাই না বলেই ফোনটা কেটে দিল। বাবা ছেলে মিলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে নিয়ে। সিলভি খান একদম খাঁটি হাউসওয়াইফ, যদিও বাসায় অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে, তারপরও রান্নাবান্না সবসময় উনি নিজ হাতেই করেন। প্রায় রোদ কলেজ থেকে এসে নিজের বাসায় না গিয়ে আদ্রদের বাসে যায়। নিজের ফুপ্পির রান্না রোদের খুব প্রিয়, তাই হুটহাট চলে আসে। দুজন একই বিল্ডিংয়েই থাকে, একজন 4 তলায় আর একজন 7 তলায়। কলেজে নতুন একজন টিচার জয়েন করেছে নাকি রে শুনলাম। রোদ জয়াকে জিজ্ঞাসা করলো। হেভি হ্যান্ডসাম। শোন, টিচার হলো বাবার সমান, মনে রাখবি। রোদ বাঁকা হাসি দিয়ে বলল, তা তো জানি, তার মানে তোর জন্য সেম রুলস। কথার মাঝখানে ক্লাসের টিচার প্রবেশ করলো। 25 কি 26 হবে বয়স, দেখে বোঝা যাচ্ছে সবে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে মনে হয়। জয়া হা করে তাকিয়ে আছে টিচারের দিকে। রোদ জয়াকে ধাক্কা দিয়ে চোখ মেরে বলল, আমাদের বাবার সমান উনি। জয়া বলল, সব টিচার বাবার সমান না বেবস।
কিছু টিচার জামাইয়ের সমান। রোদ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। উনি সুন্দর কিন্তু আদ্র ভাইয়ের ধারে কাছেও না। জয়া আর চোখে তাকিয়ে বলল, এরই তোর ভাই তো আবার মাস্টারপিস, লয়াল ছেলে, কাউকে পাত্তাই দেয় না। এমন বয়ফ্রেন্ড পাওয়ার কপাল আবার হয়নি। মধ্যে টিচার নিজের পরিচয় দিল। আমি অয়ন আহমেদ, তোমাদের ইংরেজি টিচার। নাইস টু মিট ইউ অল। তারপর সবার নাম এক এক করে শুনতে লাগলো। এবার রোদের পালা। রোদও দাঁড়িয়ে সবার মতো নিজের নাম বলল। অয়ন হেসে বলল। নাইস নেম সুইট গার্ল। জয়া রোদকে ধাক্কা দিয়ে বলল। স্যার তো ফিদা তোর ওপর। রোদ মুখ বেঁকিয়ে বলল। ফিদা। আদ্র ভাইয়া যেহেতু এই কলেজের স্টুডেন্ট ছিল, বরাবরের মতোই আমি কি করে সব জেনে যাবে। আর যদি শুনে যে আমি স্যারের পেছনে লাইন মারি, আমার পা ভেঙে বাসায় বসিয়ে রাখবে। প্রতিদিনের মতোই রোদ বাসায় গিয়ে দেখলো সিলভি খান ওদের বাসায় নিপা জাহানের সাথে, মানে নিজের ভাবির সাথে খুশ গল্পে মেতে উঠেছে। রোদের বাসায় যাওয়ার পর মনে হলো যে আজরাইল মানে আদ্রর বাসায় আসার সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে পড়তে বসলো। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছে বুঝতেই পারেনি। আদ্র এসে ফ্রেশ হয়ে নিজের রুমে বসতে মনে পড়লো সারাদিন একজন মানুষের সাথে দেখাই হয়নি, গিয়ে দেখা করা উচিত। কিন্তু ক্লান্ত শরীর উঠে যাওয়ার জন্য সায় দিল না। শরীরের অবাধ্য হয়েও উঠল রোদের ফ্লাইটে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে কলিং বাজাতেই নিপা জাহান দরজা খুলে দিল আর অভিমানী সুরে বলল, তুই আর সারাদিনেও তোর বড় মার সাথে দেখা করিসনি? ভুলে গেছিস আমাকে? এখন তো আর বড় মাকে দরকার হয় না। এখন আর সকালে কোথাও যাওয়ার আগে বড় মায়ের সাথে দেখা করতে ইচ্ছেও করে না। আদ্র মাথা চুলকাতে চুলকাতে বলল। আমার একমাত্র বড় মাকে আমি কিভাবে না দেখে থাকতে পারি বলো? এই জন্যই তো চলে আসলাম তোমার হাতের কফি খেতে। তোমার হাতের এক মগ স্পেশাল কফি বানিয়ে দাও তো। বাই দ্য ওয়ে, তোমার গুণধর মেয়ে কোথায়? দেখছি না যে। জাহান বলল। কোথায় আবার? ওই বাদরটা নিজের রুমেই হয়তো আছে। তুই যা, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। বরাবর মতোই রোদের ঘরে আদ্রের প্রবেশের কোনো অনুমতি লাগে না, তাই সোজা রুমে গিয়ে দেখলো রোদ ঘুমাচ্ছে। এলোমেলো আবদ্ধ চুলগুলো মুখের উপর বারবার এসে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো এক ঘুমন্ত মায়াপুরীর রাজ্যের রাজকন্যা। আদ্র কতক্ষণ তাকিয়ে নিজেই বলল, কি করছিস কি আদ্র? এই পিচ্চি মেয়েকে গড়ে তোলার মহা দায়িত্ব যে তোর মাথায়, ভুলে গেছিস সেটা? এখন এসবের সময় নয়। এখন রোদকে পড়াশোনা করানোর আর রোদ যেন সেফ থাকে সেটা নিশ্চিত করার সময়। তাই টেবিল থেকে পানি নিয়ে রোদের মুখে ছিটিয়ে বলল, হোয়াট ইজ দিস? কয়টা বাজে দেখেছিস? তোর চাকর পেয়েছিস যে রুমে এসে হোমওয়ার্ক চেক করব? খাতাগুলো দে তাড়াতাড়ি। রোদ কপাল কুঁচকে উঠে বলল, আমার জীবনকে হেল করে দিয়ে শান্তি হয়নি, তারাও খাতাগুলো দিচ্ছি। কারণ রোদও জানে এখন আদ্রের সাথে তর্কে গেলে তর্ক বাড়বে। এরই মধ্যে আদ্রের ফোন এলো। ফোন স্ক্রিনে নামটি জকজক করছে। আদ্র তাড়াহুড়ো করে ফোন রিসিভ করতে করতে রুম থেকে বের হয়ে গেল আর রোদকে রাত 9টার আগে খাতা জমা দিতে বলল। হ্যালো, চিনতে পেরেছিস? তোকে চিনব না? এত সহজে সব কিছু ভুলে যাওয়া যায়? জানিস তো, আমার তো মনে হচ্ছে তুই হেরে যাবি। জানিসই তো, আদ্র কখনো কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। হেরে যাওয়া শব্দটা আমার ডিকশনারিতেই নেই। আর তোর সাথে হেরে যাওয়ার প্রশ্নই আসে না। তোকে চিন্তা কি বাকি আছে নাকি আমার? যত হোক একসময় বেস্ট ফ্রেন্ড বলে কথা। তোর চোখে চোখ রেখে আমি লাইন বাই লাইন পড়তে পারি। কি লাভ ইতিহাস পুনরায় তোলে? আমি শুকনো ক্ষত পুনরায় জাগিয়ে তুলতে চাই না। কেন ফোন করেছিস সেটা বল। এটা বলতে ফোন করেছি যে আমি চ্যালেঞ্জে 30% জিতে গেছি। তোর কি মনে হয় এই নিউজ আমি এখনো পাইনি? যেদিনের নিউজ সেদিন সকালেই শুনেছি। 30% মাত্র বাকি, 70% কমপ্লিট করাকে। আমি বিজি আছি। আমার রোদকে আমি পড়াচ্ছি। আপাতত ফোন রাখ। অনেকদিন পর আজকে ছাদে যাচ্ছি নিজের গাছগুলোর পরিচর্যা করতে। গিয়ে দেখলাম আদ্র ভাইয়া ছাদে কোণে হেলান দিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে আর বই পড়ছে। হাতে এনা হুয়াং এর টুইস্টেড সিরিজের টুইস্টেড লাভ বই। উকি দিয়ে দেখলাম খুব মনোযোগ দিয়ে পড়ছে। সো ডিস্টার্ব না করে টুকটুক করে ছাদে উঠলাম। শীতের বিকাল, মৃদু বাতাস বয়ে যাচ্ছে। কুয়াশা যেন আস্তে আস্তে তার চাদর মেলে ধরেছে চারদিকে। পশ্চিমা আকাশে এখনো সূর্যের সোনালি আভা বিদ্যমান। পাখিরা তাদের নীড়ের দিকে অগ্রসর হয়েছে। আমি আদ্র ভাইকে বিরক্ত না করে চুপিসারে গাছে পানি দিচ্ছিলাম। অনেকদিন যাবৎ তাদের কোনো যত্ন নেওয়া হয়নি। আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে টবগুলো।
কালকে বন্ধের দিন, তাই কালকে সকালটা ছাদের গাছের যত্ন নিয়ে ব্যয় করব। আজকে জাস্ট পানি দিয়ে যাব। পানি দেওয়া শেষে ছাদের এক কোণে দাঁড়িয়ে বিকেলের সৌন্দর্য অনুভব করছিলাম। হালকা বাতাসে হালকা শীত শীত লাগছিল। হঠাৎ উষ্ণতা অনুভব করছি। তাকিয়ে দেখে আদ্র ভাইয়া একটা চাদর আমার গায়ে জড়িয়ে দিচ্ছে। আমি ওনার দিকে না তাকিয়েই বললাম, কিভাবে বুঝলেন আমার ঠান্ডা লাগছে? আমি তো আপনাকে বলিনি। আদ্র ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলল, এই জন্যই তো তোকে পিচ্ছি বলি। সবাইকে কি সব সময় সব কিছু বলতে হয় নাকি রে? অনেক কিছু বুঝে নিতে হয়। তোকে আমি অক্ষরে অক্ষরে পড়তে পারি, আর তুই পিছনে না তাকিয়ে কিভাবে বুঝলি যে এটা আমি? তুই যেভাবে বুঝেছিস আমিও সেভাবেই বুঝেছি। আমি কপাল কুঁচকে বললাম, কি? বাট আপনি তো মনোযোগ দিয়ে বই পড়ছিলেন। আদ্র ভাইয়া হেসে বলল, বাট এর থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তোর যত্ন নেওয়া। এখন গাধার মতো জিজ্ঞেস করিস না যে কেন গুরুত্বপূর্ণ। তুই গর্ধপ, আমরা সবাই জানি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, নিচে যা। বন্ধের দিন কিভাবে সারাদিন ঘরে কাটাবো? শহরের যান্ত্রিক জীবনে একদম রোবট হয়ে গেছি যেন। সকাল থেকে গাছের কাজ করতে করতে ক্লান্ত, তাই একটা লম্বা শাওয়ার নিয়ে নিলাম। তারপরেও যেন সময় কাটছে না। আম্মুকে খুঁজতে এসে দেখি রুমে নেই। বুঝলাম যে ফুপ্পির বাসায় গিয়েছে গল্প করতে হয়তো। আসলে আমার আম্মু আর ফুপ্পির মাঝে সম্পর্কটা ট্রেডিশনাল ননদ ভাবের সম্পর্কের মতো না, একদম বেস্ট ফ্রেন্ড বলা যায়। যাই হোক, আমিও নাচতে নাচতে ফুপ্পির বাসায় চলে গেলাম। আমি ফুপ্পির বাসায় গেলে দরজা খোলার আগ পর্যন্ত আনলিমিটেড কলিং বেল প্রেস করতেই থাকি। এইবারও তার ব্যতিক্রম হলো না, কিন্তু প্রতিবার ফুপ্পি হাসি মুখে দরজা খুলে বলে যে আমি জানতাম আমার পাগড়িটা এসেছে। আর তখন আমি ফুপ্পির গলা জড়িয়ে ধরে বলি যে আই লাভ ইউ ফুপ্পি। আজকেও তাই করলাম। দরজা খোলা মাত্রই জড়িয়ে ধরলাম, কিন্তু হঠাৎ কি ফুপ্পির হাইট বেড়ে গেল নাকি বুঝলাম না। হাইট বেশি হওয়ায় জড়িয়ে ধরতে একটু কষ্ট হলেও জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ। বলে ভালো করে তাকিয়ে দেখি এটা তো আমার ফুপ্পি না, সর্বনাশ হয়ে গেছে, এটা তো আদ্র ভাইয়া। আমি তাড়াতাড়ি করে হাত নামিয়ে নিলাম। আদ্র ভাইয়া কাশি দিয়ে বলল, হোয়াট দ্য হেল ম্যান, আর ইউ ম্যাড? এতবার কলিং বেল কেউ প্রেস করে? আর কি হাক করা শুরু করেছিস? তুই জানিস আমি এগুলো পছন্দ করি না। আমি মুখ ভেঙিয়ে বললাম, বয়ে গেছে আমার আপনাকে জড়িয়ে ধরতে। আমি ফুপ্পিকে ভেবে হাক করেছি। নিজেকে কি মনে করেন আপনি? সরুন সামনে থেকে। বলেই আমি পাশ কাটিয়ে রুমে গেলাম। আম্মু আর ফুপ্পি ড্রয়িং রুমে গল্প করছে আর চা খাচ্ছে। আমি ভেতরে গিয়ে ফুপ্পিকে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বললাম, ফুপ্পি আজকে হলিডে, চলো না ঘুরতে যাই। আম্মু চোখ রাঙিয়ে বলল, কোথাও যাওয়া যাবে না, ছুটি পেলেই এক বায়না ধরা শুরু করে। আর আপনারা সবাই ওর সাথে আবদার পূরণ করে করেই বাদর বানিয়েছেন। আমি ঠোঁট ভেঙিয়ে বললাম, ফুপ্পি প্লিজ চলো না, আমি বাসায়, আমার ভালো লাগছে না। ফুপ্পি আমাকে বলল, রোদমা তুই বস, আমি আদ্রকে বলছি তোকে নিয়ে যেতে। আমি চোখ বড় বড় করে বললাম, না না, পাগল নাকি, ওই ডাইনোসরের সাথে আমি যাব না। ফুপ্পি হেসে বলল, আচ্ছা আমি বলে দিব বকা না দিতে, তুই গিয়ে রেডি হ। আমি জানি 100% যে আদ্র ভাইয়া রাজি হবে না। ফুপ্পি ধমক দিয়ে পাঠাবে, তাতে আমার কি? আমি ঘুরতে যেতে পারলেই হলো। আমি হলিডেতে বাইরে বের হলেই একটু শাড়ি পরার চেষ্টা করি। আজকে ব্ল্যাক একটা শাড়ি পরে সাথে ম্যাচিং করে চুড়ি, গলার একটা সিম্পল হার, কানে ঝুমকা পরে, গালে জাস্ট একটু ব্লাশ আর হাইলাইটার দিয়ে নিচে নামলাম। ও ভালো কথা, কাজল দিতে কিন্তু আমি ভুলিনি। কিন্তু নিচে গিয়ে আমি সারপ্রাইজ, আদ্র ভাইয়াও ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট পরেছে। ওনার লুকটা সত্যিই প্রশংসার যোগ্য। ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডেড সিলভার চেইনের ওয়াচ, পায়ে হোয়াইট স্নিকার্স। আমি দেখে কতক্ষণ হা করে তাকিয়ে চিন্তা করলাম আমাদের কালার কিভাবে মিলল। আমার তো ইচ্ছা করছিল তখনই গিয়ে ড্রেস পাল্টে আসতে। যাই হোক, চিন্তা করলাম আমারই দেরি হয়ে যাবে। আদ্র ভাইয়া বাইকে হেলান দিয়ে কিছুটা বিরক্তি নিয়েই বলল, কিরে, শান্তি দিবি না আমাকে? প্রতি হলিডেতেই ঘুরতে যেতে হয়। এতই ঘোরাঘুরির ইচ্ছে থাকলে বয়ফ্রেন্ড জোগাড় করে নে, না হয় বিয়ে করে নে। আর 1 ঘন্টা যাবত আমি নিচে দাঁড়িয়ে আছি, এভাবে মেকআপ দিয়ে পেতনি না সাজলেও তো পারিস। উফ, আমার কপাল। ফুপ্পিকে বললাম যে আমি এই জিরাফের সাথে যাব না, আমি জানতাম এমন বকা খাবো। আর পেতনি লাগলে আমাকে লাগছে, আপনার কি? চলুন, আমি রাগী স্বরে বললাম। শহরের ব্যস্ত নগরীতে যানজট ঠেলে বাইক চলছে। ভাইয়া টিএসসিতে এসে বলল, ফুচকা খাবি? আমি বরাবরই ফুচকা লোভী, তাই লোভ সামলাতে না পেরে বললাম, খাবো মানে অবশ্যই খাবো।
কিন্তু পরক্ষণে মনে হলো যেই মানুষটা আমাকে জীবনেও এসব খাবার খেতে দেয় না, সেই মানুষটা কিভাবে ফুচকার অফার করছে। ঠিক হজম হলো না ব্যাপারটা। তাই কপাল কুচকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি আমাকে মারার প্ল্যান করছেন? আদ্র ভাইয়া কপাল কুচকে বলল, কি প্রবলেম তোর? কি আবল তাবল বলছিস? আমি বোকার মতো 32 দাঁত বের করে হেসে বললাম, না মানে আমি জানি যে মানুষকে মারার আগে তার সব ইচ্ছাকে পূরণ করা হয়, তাই বললাম আর কি। আদ্র ভাইয়া এবার ফিক করে হেসে দিল আর বলল, আজকের বিকেলটা না হয় তোর জন্যই রাখলাম, তোর ইচ্ছে মতোই না হয় চললাম, স্মৃতির পাতায় না হয় স্মরণীয় করে রাখলাম কোনো এক সোনালি বিকেল হিসেবে। জানিস তো, কিছু কথা অজানা থাকাই ভালো। সময় কখন কি করতে হবে তা বলে দিব, কিন্তু কিছু কিছু কথা বুঝে নিতে হয়, কারণ সব সময় সময়ের অপেক্ষা করলে বড্ড দেরি হয়ে যায়। হয়তো সঠিক সময় আসার আগে সেই মানুষটাই থাকে না। আমি হা করে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসলে সত্যি ওনাকে মারাত্মক সুন্দর লাগে। ওনার কথা সব আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কিন্তু এই অমায়িক নিষ্পাপ হাসিটা আমার মনে গেঁথে গেল। আমি আনমনেই ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আদ্র ভাইয়া, আপনি কি কাউকে ভালোবাসেন? আদ্র ভাইয়া আবারও হেসে দিলেন আর বললেন, যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে? মুহূর্তের মধ্যে আমার বুকের বাঁ পাশে মনে হলো যেন চিনচিন ব্যথা অনুভব হলো। ওনার জন্য বিন্দু বিন্দু আবেগ দিয়ে গড়ে ওঠা অনুভূতি শূন্যে মিলিয়ে গেল। আমার রৌদ্রোজ্জ্বল আকাশে অসময়ে যেন মেঘ এসে পড়ল। আমি জানি না এই অনুভূতির নাম কি, কেন এমন হলো। তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করে বললাম, আচ্ছা উনি কাউকে ভালোবাসলে আমার কি? তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মেয়েটার নাম কি, কোথায় থাকে? আদ্র ভাইয়া আমার হাতটা টেনে নিয়ে একটা বেলি ফুলের মালা হাতে পরিয়ে দিয়ে বলল, কেন রে, নাম জেনে কি করবি? জানিস তো মারাত্মক রকম ভালোবাসি ওকে। কিভাবে যে ভালো লেগে গেল নিজেও জানি না, কিন্তু ভীষণ রকম ভালোবাসি রে। বাট আমার সেই মায়াপরীটা তার প্রতি আমার ভালোবাসাটা বোঝে না। পিচ্ছি তো তাই। আচ্ছা বাদ দে, চল ওই দিকটাই ফুল কিনবি। আধ ঘন্টা আগ পর্যন্ত এই ফুলগুলোর প্রতি আমার আকর্ষণ ছিল, কিন্তু বর্তমানে আর কিনতে ইচ্ছে করছে না। তারপরেও বললাম, চলুন যাই। প্রায় সন্ধে নেমে আসলো। আদ্র ভাইয়া আমাকে বাইকের সামনে দাঁড় করিয়ে বলল, 2 মিনিট ওয়েট কর। তারপর বাইকের সামনে রাখা একটা ব্যাগ থেকে একটা চাদর আমার গায়ে জড়িয়ে দিয়ে বলল, নিজের যত্ন নিতে শিখ পিচ্ছি। সবসময় কি তোর পাশে আমি থাকবো নাকি? সন্ধ্যা নেমে আসছে, আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে, ভালো করে চাদর জড়িয়ে নে। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, চাদর কোথায় পেলেন? আদ্র ভাইয়া হেসে বলল, আমি জানি তো যে আমার পিচ্চিটা নিজের ব্যাপারে বড্ড উদাসীন, তাই বাসা থেকে বের হওয়ার সময় নিয়ে এসেছি। আমি সত্যিই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেউ কি বলতে পারেন এই অনুভূতির নাম কি? আমি এই নতুন আদ্র ভাইয়ার সাথে পরিচিত না, নতুন এক আদ্র ভাইকে চিনলাম। আগেও অনেকবার ওনার সাথে বের হয়েছি, কিন্তু এমন আদ্র ভাইকে তো আমি দেখিনি। কত দিকে খেয়াল ওনার। সত্যি প্রেমিক হিসেবে উনি একদম পারফেক্ট, একদম। এইসব পুরুষদের ভালোবাসা বড্ড মারাত্মক রকমের হয়। ওনার ভালোবাসার মানুষটি আসলেই একজন লাকি। একটা মানুষ এতটা কেয়ারিং কিভাবে হয়? শো শো করে বাইক চলছে, শীতের রাত। সন্ধ্যা হতে না হতে মানুষ, পশু, পাখি নিজ নিজ আশ্রয় ফিরে আসে। ঘরে ঘরে আলো নিভিয়ে যায়। যদিও শহরে যান্ত্রিক মানুষ অফিস থেকে নিজ নিজ কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কর্মস্থল, গ্রাম ও শহর ঘুমে ডলতে থাকে। শহরের পথে লাঠি ঠুকে ঠুকে চলে নাইট গার্ড। রাস্তায় ইলেকট্রিকের আলোগুলো নিঃসঙ্গ রাত অসহায়ের মতো রাস্তা দুধারে দাঁড়িয়ে যেন এক চোখ মেলে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতিটি রাস্তায় মোড়ে পিঠার দোকান, তরুণদের ভিড়। অনেকে আবার চায়ের দোকানে বসে আড্ডা দিতে ব্যস্ত। কেউ কেউ আবার কর্মস্থল থেকে ক্লান্তি দেহে বাড়ি ফিরছে। আমার মনে পড়ে গেল জীবনানন্দ দাশের দুটো লাইন, এইসব শীতের রাতে আমার হৃদয়ের মৃত্যু আসে। বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা, কিংবা প্যাঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। আমি আদ্র ভাইকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে বাইকে বসে রয়েছি। ভাইয়া বাইক চালাচ্ছে আর মাঝে মাঝে আমার সাথে টুকটাক কথা বলছে। হঠাৎ একটা ট্রাক এসে জোরে বাইকে ধাক্কা দিল। আদ্র ভাইয়া অনেক চেষ্টা করেছে বাইক হ্যান্ডেল করতে, বাট পারেনি। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম।
আশেপাশে তাকিয়ে দেখলাম আম্মু, পাপা, ফুপ্পি, আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে স্বস্তি পেলাম, কিন্তু আমার চোখ তো অন্য একজনকে খুঁজছে। জানতে ইচ্ছে করছে যে আদ্র ভাইয়া কেমন আছে। তাই নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, আম্মু, আদ্র ভাইয়া কেমন আছে? আম্মু কাঁদতে কাঁদতে বলল, আদ্রর পায়ে সিরিয়াস ইনজুরি হয়েছে, ব্যান্ডেজ করা, হাঁটতে পারছে না, মাথায় ব্যথা পেয়েছে। এই অবস্থা তোর হওয়ার কথা ছিল। আদ্র তোকে বাঁচাতে গিয়ে ওর ওপরে দিয়ে সব ধকল গিয়েছে। আদ্র ভাইয়ার অবস্থা শুনে মুহূর্তে আমার পৃথিবী যেন থমকে গিয়েছে। নিজেকে কেন যেন সবচেয়ে অসহায় মনে হচ্ছে। আমি সত্যিই নিতে পারছি না আদ্র ভাইয়ার কষ্টটা। আমার জন্যই এমন হয়েছে। আমি যদি বাইরে যেতে না চাইলে এমন হতো না। আমি আম্মুকে বললাম, ডক্টর কি বলেছে? আম্মু বলল, ডক্টর বলেছে তুই আজকেই বাসায় যেতে পারবি, আদ্রকে অ্যাডমিট করতে হবে। এরই মধ্যে নার্স এসে বলল, আপনাদের আরেকজন রোগীর জ্ঞান ফিরছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। একে একে সবাই গিয়ে দেখা করে আসলো। এরই মধ্যে আমার হাতের স্যালাইনও খুলে ফেলেছে। আমি আম্মুকে বললাম, আম্মু, আমি আদ্র ভাইকে দেখতে যেতে চাই। আম্মু আমাকে ওই কেবিনে নিয়ে গিয়ে রেখে বাইরে চলে আসলো। আদ্র ভাইয়ের কেবিনে যাওয়া মাত্রই আমাকে দেখে আদ্র ভাইয়া ছোট্ট করে একটা হাসি দেন, যেন উনি আমার অপেক্ষাতেই ছিলেন। আমি বেডের সাইডে চেয়ার টেনে বসলাম। আদ্র ভাইয়ের মুখে এখনো সেই হাসিটা লেগে আছে। আমাকে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি অবস্থা তোর? বেশি ব্যথা পেয়েছিস? উনি এমনভাবে কথা বলছেন যেন কিছুই হয়নি। এমনিতেই ওনাকে দেখে আমার কান্না পাচ্ছিল, কারণ সব আমার জন্যই হয়েছে। আর আমার কী অবস্থা জিজ্ঞেস করার সাথে সাথে আমি কান্নাই করে দিলাম। অশ্রু আর কোনো বাধা মানছে না। আদ্র ভাইয়া ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন? বেশি ব্যথা পেয়েছিস? আমি কান্না করতে করতে বললাম, আমার জন্যই আপনার এমন হয়েছে। কেন গিয়েছিলেন আমাকে বাঁচাতে? আদ্র ভাইয়া হেসে বলল, আমার রোদ পাখিকে আমি বাঁচাবো না তো কে বাঁচাবে? আমি কপাল কুঁচকে বললাম, কি? আদ্র ভাইয়া কথা ঘুরিয়ে বলল, তোর হাতে এখনো ফুলগুলো বেশ লাগছে। দেখ এখনো কত সুন্দর তরতাজা লাগছে। এরকম ফুলের মালা হাতে পরে কান্না করা কি মানায়? আমি হেসে বললাম, হইছে, আর ঢং করতে হবে না। কবে সুস্থ হয়ে বাড়ি যাবেন বলুন? আপনি না বলেছিলেন আপনি এখন থেকে আমাকে কলেজে নিয়ে যাবেন? কবে থেকে? আদ্র ভাইয়া বলল, নিয়ে যাব তো। আমি যতদিন সুস্থ না হচ্ছি ততদিন কলেজে যাবি না। কিন্তু কেন কলেজে যাব না? আমি বলেছি তাই। আমার ডিসিশনই তোর লাইফে শেষ ডিসিশন। আমি বলেছি তুই যাবি না মানে যাবি না। আমি আর কথা বাড়ালাম না। দেখতে দেখতে হসপিটালে একদিন কেটে গিয়েছে। যদিও আমাকে রিলিজ দিয়ে দিয়েছে, তারপরও আমি হসপিটালেই। নিজের কাছে আমার নিজেকে অপরাধী মনে হয়। কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আমার জন্য আদ্র ভাইয়া ব্যথা পেয়েছে। আদ্র ভাইয়া যদিও অনেক বকাবকি করেছে বাসায় যাওয়ার জন্য, সবাই অনেক বলেছে বাসায় যাওয়ার জন্য, আমি রাজি হইনি। ডক্টর এসেছে আদ্র ভাইকে চেক আপ করতে। উনি দেখে বলল, আপনারা এখন বাসায় নিয়ে যেতে পারেন। জাস্ট বাসায় 2 দিন পর পর ড্রেসিং করবেন পা আর মাথার ব্যান্ডেজ 3 দিন পর এসে খুলে নিয়ে যাবেন, আর পা এর ব্যান্ডেজ 10 দিন পর। আর ওনার মেডিসিনগুলো আর নিয়মকানুনগুলো একজন আমার কাছে এসে বুঝে নিয়ে যান। যদিও ফুপ্পি আর আম্মু বলছিল ওনারা একজন বুঝে নেবে, আমি থামিয়ে বললাম, আমি বুঝে নেব। যেমন কথা তেমন কাজ। আমি গিয়ে কিভাবে কি করতে হয় সব জেনে আসলাম। ইদানিং বেশিরভাগ সময়ই আদ্র ভাইয়াদের ফ্ল্যাটে থাকা হয়। আম্মু আদ্র ভাইয়ার পছন্দ মতো খাবার রান্না করে করে পাঠায়। আমি তো সারাদিন এদিকেই থাকি। এখন আদ্র ভাইয়া একটু হাঁটতে পারে, যদিও একটু কষ্ট হয়। তো বিকেলে ওনাকে কমলা দিয়ে বললাম, কমলাটা খেয়ে ছাদ থেকে একটু হেঁটে আসেন। বহুত দিন ধরে এইভাবে শুয়ে শুয়ে দিন পার করছেন, অলস ছেলে কোথাকার। আদ্র ভাইয়া হেসে বলল, কেন? তুই তো খুশি হওয়ার কথা, কারণ এখন আর কেউ তোকে বিরক্ত করে না। আমি কপাল কুঁচকে বললাম, এটা কেমন কথা? আমি ওই বিরক্ত হওয়াতেই অভ্যস্ত। যদিও বলতে ইচ্ছে করছিল যে ওই দিন বিকেলে ঘুরতে নিয়ে গিয়ে কেন এভাবে হেসেছিলেন, কেন এভাবে টেক কেয়ার করছিলেন, কেন আমি আপনার ওই কথাগুলো ভুলতে পারছি না যে আজকের বিকেলটা তোর জন্যই থাক। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, কারণ সব সময় সময়ের অপেক্ষা করলে বড্ড দেরি হয়ে যায়। হয়তো সঠিক সময় আসার আগেই সেই মানুষটাই থাকে না। কেন এগুলো বলেছিলেন আমাকে? আর কেনই বা ম্যাচিং ড্রেস পরেছিলেন? আমাকে এইভাবে আপনার প্রতি দুর্বল কেন বানালেন? কিন্তু চাইলেই কি সব বলা যায়? ওনার কথাটাই না হয় ওনার দিকে ছুঁড়ে মারলাম।
যে কিছু জিনিস বুঝে নিতে হয়, হয়তো কোনো একদিন উনি বুঝে নেবে। আজকে আবার আমার বেস্ট ফ্রেন্ড জয়া ফোন দিয়েছে, তো ফোন রিসিভ করতেই জয়া বলল, দোস্ত, তুই কি জাদু করছিস স্যারকে? আমি জিজ্ঞেস করলাম কি জাদু করছি মানে? আরে ওই নতুন স্যার শুধু তোর কথা জিজ্ঞেস করে যে তুই কেন আসিস না, তোর কি সমস্যা। আজকে আমার থেকে তোর ফোন নাম্বারও নিয়েছি, দেখিস তোকে ফোন দিবি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ওনার সাথে আমার দেখাই হয়েছে একবার, বাদ দে, ফোন দিলে দেখা যাবে। কথা শেষ করে নিজের রুম থেকে ফুপ্পির বাসায় যেতেই ফুপ্পি বলল, রোদমা, আদ্রকে হরলিক্সের গ্লাসটা দিয়ে আয়। আমি গ্লাস নিয়ে আদ্র ভাইয়ার বেড সাইডের টেবিলে রাখতেই কল এলো আমার ফোনে। তো রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলল, হ্যালো ম্যাম, আমি অয়ন আহমেদ, তোমাদের ইংরেজি টিচার। আমি হেসে বললাম, ও সরি স্যার, নাম্বার সেভ করা ছিল না তো তাই চিনতে পারিনি। উনি হেসে বলল, না না, সমস্যা নেই, তুমি কলেজ আসছো না কেন? আমি হেসে বললাম, আসলে আমার বাসায় একটু সমস্যা। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই আদ্র ভাইয়া আমার কাছ থেকে একটা টান দিয়ে ফোন নিয়ে বলল, রোদের বাসায় সমস্যা, ওর সমস্যা শেষ হলে ও নিজেই কলেজে যাবে, আর দয়া করে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর ওর খোঁজ নেওয়ার জন্য ওর ক্লাস টিচার আছে। বলেই ফোন কেটে নাম্বারটি সাথে সাথে ব্লক করে ফেললো। আর আমাকে বলল, তোর কলেজের এই নতুন স্যারের সাথে যদি বেশি মাখামাখি করতে দেখি, একদম পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। আর যদি নাম্বার আনব্লক করার চেষ্টা করিস তো এর ফলাফল ভালো হবে না। মানে ভালোর মধ্যে হঠাৎ এমন রেগে গেল কেন আমি বুঝতে পারলাম না। তাই কিছুটা বিরক্তি নিয়েই জিজ্ঞেস করলাম, কি সমস্যা আপনার? একটা ছোট্ট ম্যাটার নিয়ে এত ওভার রিয়েক্ট কেন করছেন? টিচার হিসেবে উনি ফোন দিয়ে জিজ্ঞেস করা কি অপরাধ? আদ্র ভাইয়ার মুখ লাল হয়ে গিয়েছে, উনি রেগে গেল। ওনার নাক গাল লালচে হয়ে যায়, আর কপালের সাইডের একটা শিরা একদম সুস্পষ্টভাবে বুঝে যায়। দেখেই বুঝতে পারলাম উনি প্রচণ্ড রেগে গেছে, বাট কেন আমি জানি না। আদ্র ভাইয়া বেশ উচ্চ স্বরে বলল, অবশ্যই অপরাধ, তোর ক্লাস টিচার ফোন দিবে উনি না। হঠাৎ তোর ওনার উপর এত দরদ কেন? আমি কপাল কুঁচকে বললাম, ভালো হয়েছে আমার দরদ, আপনার কি তাতে? আদ্র ভাইয়া বলল, আমার অনেক কিছু আসে যায় তাতে, তোকে সব বলতে হবে নাকি? আমার ফোনটা চার্জ দিয়ে রুম থেকে বিদায় হ। আমি মুখ ভেঙিয়ে বললাম, চাকর পেয়েছেন, নিজে নিয়ে নেন। ও আমি তো ভুলেই গেছিলাম আপনার পা ভাঙা, আমার সাহায্য ছাড়া আবার চলতে পারবেন না। ভালো করে যদি বলেন ফোন চার্জ দেওয়ার কথা, তাহলে আমি চার্জ দিয়ে দেব। ও তাই, ভালো করে বলতে হবে। রোদ বেবি, দয়া করে আমার ফোনটা চার্জ দিয়ে দাও প্লিজ, প্লিজ বেবি, যা এবার চার্জ দে ফোন। নিচে এসে দেখলাম বাসায় গেস্ট এসেছে। আদ্র ভাইয়ার চাচা চাচিমা আর ওর ডাইনি চাচাতো বোন অনিমা, সবাই অনি বলেই ডাকে। একদমই গায়ে পড়া টাইপ মেয়ে, পারে না তো আদ্র ভাইয়ার কোলে উঠে বসতে, যদিও বেশি পাত্তা পায় না। যাই হোক, চিন্তা করলাম এই মেয়েকে একটু রাগানো যাক। আমি আদ্র ভাইয়ার রুমে আবার ব্যাক করলাম আর বললাম, উঠুন শোয়া থেকে, কি একটা অবস্থা করে রেখেছেন নিজের, ফ্রেশ হন, ছাদে যাব। আদ্র ভাইয়া কিছুটা অবাক হয়ে বলল, তুই না মাত্র আমার সাথে ঝগড়া করে চলে গেলি, আর তোর সাথে আমি যাব না? তুই যে কোনো সময় ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারোস, বিশ্বাস নাই তোকে? আমি এবার কড়া গলায় বললাম, নিজে নিজে যাবেন নাকি টেনে হিচড়ে নিয়ে যাব? বাসায় থাকতে থাকতে তো জড় পদার্থ হয়ে গেছেন, এভাবে থাকতে থাকতে দুদিন পর তো আসবাবপত্র হয়ে যাবেন, তাড়াতাড়ি ওঠেন। বলে ওনাকে নিয়ে বের হলাম। অন্যদিন দূরত্ব বজায় রাখলেও আজকে শক্ত করে হাতটা ধরে নিলাম, যেন ওনার কাজিন অনি দেখে আরও জেলাস ফিল করে। আদ্র ভাইয়া আর চোখে তাকিয়ে বলল, কি রে, কিডন্যাপার নাকি তুই? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আমি তারপরেও হাত ছাড়লাম না। ড্রয়িং রুমে যাওয়ার পর ফুপ্পি বলল, রোদমা, কোথায় যাচ্ছিস? আমি বললাম, তোমার ছেলেকে মানুষ করতে, জড় পদার্থ থেকে জীব বানাতে। রুমে থাকতে থাকতে তো আসবাবপত্র হয়ে যাবে। অনি পুরো ব্যাপারটা আর চোখে দেখে বলল, আমিও যাব। আমি মনে মনে এটাই চাচ্ছিলাম। বললাম, চলো। গিয়ে তাড়াতাড়ি করে আদ্র ভাইয়াকে নিয়ে লিফটে উঠে বললাম, অনি জানোই তো আদ্র ভাইয়া অসুস্থ,
ওনার জায়গা বেশি লাগবে, তুমি পরেরটাতে আসো বলে লিফটের ডোর অফ করে দিলাম। আদ্র ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আদ্র মনে মনে ভাবছে, তাহলে কি রোদ পাখি ও আমাকে ভালোবাসে? কারণ মানুষ তার নিজের একান্তই নিজের মানুষদের নিয়ে বেশি জেলাস ফিল করে। অনি এসে ভালোই হয়েছে, এবার আমার রোদ পাখির অনুভূতি বুঝতে পারবো। ছাদে গিয়ে দেখি আদ্র ভাইয়াকে ধরে ধরে হাঁটাচ্ছিলাম, তার মধ্যে এই ডাইনি হাজির। মন চাচ্ছিল ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেই, কিন্তু এটা করলে পুলিশ কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাবে, আর 14 শিকের ভাত সারা জীবনের জন্য কনফার্ম। তাই চুপচাপ নিজের কাজ করতে লাগলাম। এসেই অনি বলল, আদিত্য ভাইয়া, তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো? মানে চিন্তা করো, চোখে দেখছে হাঁটতে পারছে না, ব্যান্ডেজ করা, আবার ন্যাকামো করে জিজ্ঞেস করে। তাই আদ্র ভাইয়া কিছু বলার আগেই আমি বললাম, কেন গো, তুমি কি অন্ধ নাকি দিন কানা? আমি জানতাম মানুষ রাত কানা হয়, আজকাল তো দেখছি দিন কানা রোগও শুরু হয়েছে। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া হাসছেন। অনি তাড়াতাড়ি এসে আদ্রকে ধরে বলল, তুমি যাও রোদ, আমি করতে পারবো। ইচ্ছে করছিল চুল ছিঁড়ে ফেলি। দাঁত কিরমির করে বললাম, কেন, তোমাকে আমি করতে বলেছি? আমার ইচ্ছে হয়েছে, আমি ওনাকে নিয়ে এসেছি। তোমাকে আসতে কে বলেছে? আদ্র ভাইয়া হেসে বলল, তোরা ঝগড়া কর, আমি চলে যাই। আর অনি, তুই মাত্র এসেছিস, বাসায় রেস্ট করে গিয়ে যা। অনি মুখ বাঁকিয়ে চলে গেল। আমি আদ্র ভাইয়াকে নিয়ে দোলনায় বসলাম, কারণ বেশ কিছু সময় হাঁটা হয়েছে। আমি উঠে গাছগুলো দেখতে যাব, তখনই আদ্র ভাইয়া আমার হাত টেনে ধরে বলল, রোদ, একটা কথা বলি। আমি দাঁড়িয়ে বললাম, আপনার কিছু বলতে আমার আবার পারমিশন লাগে নাকি? আদ্র ভাইয়া হেসে বলল, নীল রঙের জামায় তোকে অনেক সুন্দর লাগছে। আমি খেয়াল করে আদ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম বিকেলের সোনালি রোদ ওনার মুখে এসে পড়েছে, অন্যরকম সুন্দর লাগছে ওনাকে। আমি হেসে বললাম, ঢং করতে হবে না। আদ্র ভাইয়া হাত টান দিয়ে ওনার আরেক পায়ের ওপর বসিয়ে আমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, ভালোবাসি পিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। আমি আমার যত্ন করার জন্য সারা জীবনের জন্য তোকে আমার করতে চাই। আমার অধিকার হবি রোদ পাখি। এত দ্রুত সব কিছু ঘটেছে, আমি পুরো শকড। কি বললো বুঝে উঠতে পারছিলাম না। এই কয়েকদিন ওনার আশেপাশে থেকে আমিও বুঝেছি আমি দুর্বল ওনার প্রতি। আমার কি বলা উচিত বুঝতে পারছিলাম না, তাই হাত সারিয়ে উঠে চলে যেতে নিচ্ছিলাম, তখন পেছন থেকে আদ্র ভাইয়া ডাক দিয়ে বলল, এই পা নিয়ে আমি কিভাবে বাসায় যাব? কি আর করার, নিয়ে যেতে আসলাম। লিফটেও আমাদের কোনো কথা হয়নি। ওনাকে ওনার রুমে দিয়ে বের হওয়ার টাইমে আদ্র ভাইয়া আমাকে ডাক দিয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো উত্তরের। উত্তর পাওয়ার আগে পর্যন্ত আমার যত্ন তোকে নিতে দিব না। আমি চলে আসলাম। রাতে নিজের রুমে শুয়ে কোনোভাবেই ঘুমাতে পারছি না। শুধু মনে হচ্ছে যে সকালে যখন আদ্র ভাইয়া জিজ্ঞেস করবে তখন আমার কি বলা উচিত, যে আমি ওনার প্রতি দুর্বল। দু চোখের পাতা এক করলেই বিকেলের কাহিনী মনে হচ্ছে। তাই ভাবলাম জয়াকে ফোন দেয়া যাক। যেই কথা সেই কাজ, জয়াকে ফোন দিয়ে সব বললাম। জয়া বলল, বোন, তোর ভাইরে বল আমারে কোলে বসাতে হইবে না, শুধু বলতে যে ভালোবাসে। আমি দেখবি নাচতে নাচতে ব্যাগ নিয়ে চলে আসবো। আমি বললাম, ধুর, মজা না রে বোন, আমি সিরিয়াস, কি বলা উচিত? জয়া হেসে বলল, ধুর পাগলি, জাস্ট হ্যাঁ বলে দে। আমি 100% শিওর তুই আদ্র ভাইকে ভালোবাসিস, একদম পারফেক্ট কাপল হবে। আমি কিছু বললাম না। ফোন রেখে সারা রাত না ঘুমিয়ে পার করলাম। সকাল থেকেই আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। আদ্র ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল সবার সামনে, বাট কোনো কথা বলেনি, জাস্ট টেক্সটে করেছে হ্যাঁ বা না কিছু বল, তারপর আমি কথা বলল। এদিকে সুযোগ পেয়ে আদ্র ভাইয়ের কাজিন অনি মাথায় চড়ে বসেছে, পারে না গিয়ে কোলে উঠতে। পুপ্পি এসে আমাকে সেমাই দিয়ে গিয়েছে। আমি এক সাইডের সোফায় বসে সেমাই খাচ্ছি। বড়রা সবার একসাথে আমাদের বাসার ড্রয়িং রুমে বসে কথা বলছে, আর আমার সামনেই আদ্র ভাইয়ার দুই পিচ্চি কাজিন খেলতেছে। আদ্র ভাইয়া ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে। অনেক গিয়ে বলল,
ভাইয়া আমি তোমার জন্য নিজ হাতে আলুর দম বানিয়েছি, খেয়ে দেখো কেমন হলো। আমি তাকাতেই আদ্র ভাইয়া বাঁকা হাসি দিয়ে খেয়ে বলল, ওয়াও, টেস্টি। তোমার হাতে ম্যাজিক আছে, অনেক ভালো হয়েছে। আমি দেখেও ইগনোর করলাম, ভাব নিলাম যে আমি দেখিনি। হঠাৎ আদ্র ভাইয়ার ফোন বাজছে। সব সময় ফোন দূরে থাকলে আদ্র ভাইয়া আমাকে ডাক দিয়ে বলে যে পিচ্ছি গিয়ে ফোনটা নিয়ে আয়, কিন্তু আজকে অনিকে বলল। অনি, ফোনটা নিয়ে আয়। মানে নিজেই প্রপোজ করে নিজেই ইগনোর করছে। ফোনে কথা বলার পর অনি বলল, ভাইয়া আসো, তোমাকে ছাদ থেকে হাঁটিয়ে নিয়ে আসি। আদ্র ভাইয়া হাসি দিয়ে বলল, চল। মেজাজ পুরোটাই খারাপ হয়ে গেছে আমার। ইচ্ছে করছে অনিকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেই, সেটা তো সম্ভব না। তাই উঠে এক টান দিয়ে আদ্র ভাইয়ার হাত ধরে বললাম, ছাদে চলুন, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আদ্র ভাইয়া দোলনায় বসে আছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি, দুজনেই চুপচাপ। আদ্র ভাইয়া নীরবতা ভেঙে বলল, কি বলবি? কি ইম্পর্টেন্ট কথা তোর? আমি গলা ছেড়ে বললাম, আপনি প্লে বয় আমি জানতাম না। কয়জন লাগে আপনার? আপনার কাজিনের কথা না হয় বাদই দিলাম, মিথ্যে কেন বলেছেন আমাকে? আমার গার্লফ্রেন্ড আছে মানে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কেন মিথ্যা বলেছেন আমাকে? বিলিভ মি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তাহলে আমাকে ওই দিন ঘুরতে নিয়ে গিয়ে কেন বলেছিলেন যে আপনি একজনকে ভালোবাসেন এবং অনেক বেশি ভালোবাসেন? আরে পিচ্ছি, তুই কি কখনো বড় হবি না? আমি ওই দিন তোর কথাই বলেছিলাম যে তোকে অনেক ভালোবাসি এবং অনেক ভালোবাসি। তুই থাকতে অন্য কাউকে আমার কেন লাগবে? মনে থাকে না যেন এই কথা। আমাকে রেখে যদি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবেন, একদম মেরে ফেলবো। আর যদি অনির পিছন পিছন ঘুরঘুর করেন, তাহলে ওকে মারবো তো মারবই, সাথে আপনাকেও মারবো। বিশ্বাস কর রোদ পাখি, তোকে এখনই রিলেশনে জড়ানোর কোনো ইচ্ছে আমার ছিল না। ইচ্ছে ছিল তুই বড় হলে তোকে একদম বিয়ে করে নিজের করে নিব, বাট আমাকে বাধ্য হয়ে করতে হলো। বিশ্বাস কর রোদ পাখি, আমি এখন তোকে কোনো অধিকার দেখাবো না। আদ্রের ভাবনার মাঝে রোদ বলল, এই যে মিস্টার, বাসায় জানাজানি হলে কি করবেন? আদ্র হেসে বলল, সেটা না হয় আমার উপরই ছেড়ে দে, বাট তোকে একটা কথা দিতে হবে। রোদ হেসে বলল, বলে ফেলুন। আদ্র বলল, তুই তোর ওই ইংরেজি টিচারের সাথে বেশি কথা বলবি না। তুই অনেক কিছুই বুঝিস না বা জানিস না, প্লিজ রোদ। রোদ হেসে বলল, আরে উনি আমার টিচার, নট মোর দ্যান। আচ্ছা যান, তারপরেও আমি খেয়াল রাখবো। ছাদের উপরে কি এই পা নিয়ে থাকবেন নাকি নিচে যাবেন? আদ্র রোদের গাল টেনে বলল। তুই চাইলে আমার থাকতে সমস্যা নেই। রোদ আদেশের সুরে বলল, চলুন নিচে। রোদের বাবা মা আরাফ খান নিপা জাহানের সাথে সিলভি খান মানে আরাফ খানের বোন আদ্রের মা কথা বলছে। ভাইয়া এভাবে আর কয়দিন? রোদকে নিয়ে আমার খুব ভয় হয়, আর আমার ছেলেকে নিয়ে সারা দিনই ভয় হয়। আরাফ খান হেসে বলল, আরে চিন্তা করছিস কেন? আদ্র একাই যথেষ্ট রোদকে প্রোটেক্ট করার জন্য, ও নিজের খেয়াল ও রাখতে পারবে। নিপা খান বলে উঠল, আমার মনে হয় রোদকে জানানো উচিত ছিল ব্যাপারটা। আরাফ খান উত্তর দিল, আরে রোদকে এসব বললে ও ভয় পেয়ে যাবে। আদ্র সিলভির ছেলে হলেও আমি ওকে চিনি ভালো করে। আমি আদ্রকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমরা টেনশন নিও না। জানো, আমি মনে করি আদ্রের দুর্ঘটনাটা ঘটে ভালোই হয়েছে। রোদ আর ওর সম্পর্কটা এবারে একটু ভালো হবে। এ তো জীবন্ত টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করেই গেল। রোদ দিব্যি গান শুনছিল, হঠাৎ মেসেজের নোটিফিকেশন এলো। রোদ চেক করতে দেখলো আদ্রের মেসেজ। রোদের আত্মা কেঁপে উঠল। বিগত এক সপ্তাহে বই কি জিনিস তুই জানিস না? যদি এমনই চলতে থাকে, A+ তো দূরের বিষয়, পাসও করবি না। ভালো চাস তো ইংরেজি নিয়ে বস, বই দাগানো আছে, ওগুলো প্র্যাকটিস করে আমার রুমে দিয়ে যাবি। এভাবে সারাদিন ঘুরলে চলবে না। এই ছেলেটা আমাকে শান্তি দিবে না। জীবনটা তেজপাতা বানিয়েছে বললে ভুল হবে। জীবনটা আগুনে পোড়া তেজপাতা। আমার শান্তি ওনার সহ্য হয় না। একটু শান্তিতে ঘোরাঘুরি করতে দেখলেই পড়ার কথা বলবে। রোদ বিড়বিড় করে বলল, আদ্র ফোনে কাকে বলল, আমি জানি না কিভাবে বের করবি। আমি অবশ্যই বের করতে চাই ওই দিন অ্যাক্সিডেন্টের পিছনে কে দায়ী ছিল, কে রোদ পাখির উপর আঘাত হানতে চাই, খুঁজে বের কর তুই। আমি একটু পা ঠিক হলে তোর সাথে দেখা করব। তুই তো জানিস আমি রোদ পাখিকে নিয়ে কত সিরিয়াস। আমার উপর আঘাত সহ্য করতে পারলেও রোদ পাখির উপর আঘাত আমি সহ্য করতে পারবো না।
আমি এর শেষ দেখে ছাড়বো। কথা রেখে আদ্র রোদকে কল দিয়ে বলল। রেডি হয়ে আমার বাসায় আয়, আজকে পায়ের ব্যান্ডেজ খুলতে যাব। রোদ উত্তর দিল। আমি যাব আপনার সাথে। তাহলে আমি কি অন্য কাউকে কল দিয়েছি? তোকে যেহেতু কল দিয়ে বলেছি তাই তোকে যেতে বলেছি। আমি কেন যাব? অনিকে নিয়ে যান, আপনার পরাণের মানুষ বলে কথা। ওর হাতের খাবার তো আবার অনেক টেস্টি, তো ওকে নিয়ে যান। কানের নিচে যখন থাপ্পড় দিব তখন বুঝবি যে তোকে কেন নিয়ে যাব। নিচে আসতে বলেছি, সোজা নিচে আয়। এত কথা কেন বলিস? থ্রেট দিচ্ছেন আমাকে? ভয় পাই না আমি আপনাকে। কোথায় জিএফকে কল করে বলবেন যে বেবি তোমাকে ছাড়া আমি যাব না হসপিটালে, সেখানে বলছেন কানের নিচে থাপ্পড় দেবেন। তুই নিজে নিচে আসবি নাকি তুলে নিয়ে আসবো তোর বাসা থেকে? আচ্ছা আচ্ছা, আসছি আমি। শীতের বিকাল, আস্তে আস্তে শীত যেন পুরো শহরকে গ্রাস করে নেবে। শীতল বাতাস বইছে, মনে হচ্ছে যেন সোজা হিমালয় থেকে এসেছে। শহরের প্রতিটি জায়গায় আলো জ্বলে উঠছে আস্তে আস্তে। আদ্র আর রোদের গাড়িটি আপন বেগে ছুটছে। আদ্র রোদের হাতে হাত রেখে বলল। শীতের এই বিকেল বেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে তোর সাথে গল্প করতে চাই, কোনো এক মফস্বলে সবুজ প্রকৃতিতে হারিয়ে গিয়ে। চারদিকে কুয়াশা ভরা বিকেল বেলায় নদীর পাড়ে গিয়ে বলতে চাই আমি শুধু তোকে চাই। রোদ হাসলো। বিকালের পড়ন্ত রোদ এই হাসি যেন পরিপূর্ণ হলো। রোদ বলল। ভালোই তো পারেন মেয়েদেরকে কনভিন্স করতে। আর কয়জনকে করেছেন? তোর মতো পিচ্ছি একটা থাকলেই হবে। হসপিটালে যেতেই দেখা হলো অয়ন স্যারের সাথে। তো আদ্র ভাইয়ার ব্যান্ডেজ খুলে এখন ঠিকমতো হাঁটতে পারায় রিসেপশনে পেমেন্ট ক্লিয়ারের জন্য গিয়ে স্যারের সাথে দেখা। আমি কিছুটা অবাকই হলাম স্যারকে দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো স্যার ভালো, আপনি? স্যার হেসে বলল। ভালো। তোমার পাশে উনিকে? আমি হেসে বললাম আমার কাজিন, উনি পায়ে ব্যথা পেয়েছিল তো তাই হসপিটালে আসা। আদ্র ভাই আমার কাঁধে ধরে বলল। শুধুই কাজিন? ভালো করে পরিচয় দাও বেবি। আমি আদ্র ভাইয়ের দিকে কড়া চোখে তাকিয়ে ক্লোজ আপ স্মাইল দিয়ে বললাম আর কিভাবে পরিচয় দিব আপনার? আপনিই পরিচয় দেন। আদ্র ভাইয়া আমাকে ওনার আরো কাছে নিয়ে বলল। ইটস মি আদ্র চৌধুরী, রোদের কাজিন প্লাস ফিউচার হাজব্যান্ড। আমি খেয়াল করে দেখলাম ওনারা দুজন দুজনের দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়ে আছে। আমি ব্যাপারটা দেখেও ইগনোর করলাম। আমি আদ্র ভাইয়ার মধ্যে জেলাস স্পষ্ট দেখতে পেলাম। অয়ন স্যার আমাকে হেসে জিজ্ঞেস করলো, তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি উত্তর দেওয়ার আগেই আদ্র ভাইয়া বলল। কেন, আমি বললাম যে শুনলেন না? স্যার হেসে বলল। তাহলে তো রোড টিপ দিতে পারো তুমি। আজকের জন্য না হয় স্যার থেকে তোমার ফ্রেন্ড হয়ে গেলাম। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই কিছু না বুঝেই বললাম অবশ্যই স্যার, চলুন। তিনজন মুখোমুখি রেস্টুরেন্টের টেবিলে বসে আছি। আমি আদ্র ভাইয়াকে বললাম আপনারা বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো রোদকে তুই তোর গার্লফ্রেন্ড কবে বানালি? সে জবাবদিহিকে আমি তোকে করব? তুই যেদিন প্রথম কলেজের টিচার হিসেবে গিয়েছিলি সেদিনই আমি নিউজটা পেয়েছিলাম। আমার যা বোঝার আমি সেদিনই বুঝেছিলাম। আমি তো জানতাম তুই নিউজটা পাবি। তো রোদকে শেষ পর্যন্ত নিজে রাখতে পারবি তো? আমি কি পারবো আর পারবো না সেটা আমার উপরই ছেড়ে দে। জাস্ট রোদ যেন এ ব্যাপারে কিছু না জানে, তাহলে সত্যি খারাপ হবে। তো রোদকে শেষ পর্যন্ত নিজে রাখতে পারবি তো? তো কেড়ে নিয়ে যা। আমি ধরে রেখেছি নাকি? আমিও দেখাতে চাই। সেম কথা তুইও আমাকে বলেছিলি, আরও বলেছিলি যে আমার শালিকা থাকলে তাকে বিয়ে করবি, বাট আফসোস আমার কোনো শালিকা নেই। আমি এসে খাবার অর্ডার দিলাম। খাবার আসতে না আসতেই আদ্র ভাইয়া বিল পে করে স্যারকে খেতে বলে আমাকে নিয়ে বের হয়ে আসলো। আমি অনেকবার নিষেধ করছিলাম, বাট কে শুনে কার কথা। বাসায় আসা পর্যন্ত পুরো সময় আমাদের কোনো কথা হয়নি। আদ্র ভাইয়ের ফেস দেখেই বুঝেছিলাম উনি প্রচণ্ড রেগে আছে। ওনার মুড খুবই খারাপ। এই ছেলেটা ছোট ছোট বিষয় নিয়ে এত ওভার রিঅ্যাক্ট করে কি বলবো। স্যার উনি আমার ফ্রেন্ডও না, তারপরেও ট্রিট চাওয়ায় কি করলো। এই ছেলেটা শান্তি দিবে না আমাকে। এর মধ্যে আমার পেটে ইঁদুর দৌড়াতে শুরু করলো ক্ষুধায়। আমি আদ্র ভাইকে বললাম আই এম হাংরি। আদ্র ভাইয়া ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই বলল, তোর ওই অয়ন আহমেদ স্যারের সাথে বসিয়ে দিয়ে আসবো। আমি করুণভাবে তাকিয়ে বললাম
আমি কি বলেছি আমি ওনার সাথে ডিনার করব? আমি তো আমার এই কিউট বয়ফ্রেন্ডের সাথে ডিনার করব। আদ্র ভাইয়া আমার গাল টেনে বলল। হইছে, ঢং করতে হবে না। আদ্র ভাইয়া একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি সাইড করলো। আমরা ভেতরে গিয়ে পছন্দ মতো খাবার অর্ডার দিলাম। আমি আদ্র ভাইয়াকে খাবার খেতে খেতে জিজ্ঞেস করলাম, ওখানে কেন আমাকে খাবার খেতে দিলেন না? এখানে এসে তো আবার ঠিকই এসে খাবার অর্ডার দিলেন। ওখানে সবাই একসাথে ডিনার করলেই হতো। আদ্র আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। অন্য কারোর সাথে, মেইনলি ওই স্যারের সাথে ডিনার করতে দিব না। তোর ওই স্যার ছাড়া আর সবার সাথে ডিনার করতে পারবি। তুই যদি আমার জায়গায় থাকি তাহলে বুঝতি যে আমি কেন এমন করি। আচ্ছা যাই হোক, বাদ দে। দক্ষিণা ঝিরঝির বাতাস নিয়ে এসে পড়েছে বসন্ত। নির্জীব প্রাকৃতিক যেন সাহসা যেন জেগে উঠেছে। বসন্তের আগমনে প্রকৃতির তার জীর্ণতা মুছে শুরু করেছে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করেছে যৌবনের উন্মদানা। মৃত প্রায় নগ্ন ডালগুলোতে এসেছে নতুন পাতার আশীর্বাদ। দিন পার হচ্ছে, রাত পার হচ্ছে। আদ্র ভাইয়াকে আমার বয়ফ্রেন্ডের চেয়ে অভিভাবকই বেশি মনে হয়। আমিও এখন অভ্যস্ত হয়ে গেছি ওনার শাসনে, কিন্তু এখন রেগুলার কলেজে যাই না। আদ্র ভাইয়া বাসায় পরিপূর্ণ প্রিপারেশন নেওয়াচ্ছে, আমাকে আর কলেজে আনা নেওয়াও করে। ওনার করা আদেশ বাসায় থেকে যেন পড়াশোনা করি। বাসার সবাই ও উনি যা বলে যাই। বসন্তকালে কবি ও সাহিত্যিকের প্রেরণা উৎস হয়ে আছে যুগ যুগ ধরে। চমৎকার আবহাওয়া এবং ফুল ও ফলের প্রাচুর্যের জন্য এই সময় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনও মুখরিত হয়ে ওঠে। উদযাপিত হয় বাসন্তী উৎসব, হোলি উৎসব ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আধুনিক কালে শহরের যান্ত্রিক জীবনেও বসন্ত একটি প্রাণোচ্ছল আনন্দের বার্তা নিয়ে উপস্থিত হয়। চারুকলার বকুলতলা, রমনার বটমূলে ইত্যাদি জায়গায়ও এবং রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে গান, আবৃত্তি, নাটক ও আলোচনার মাধ্যমে মহাসমারোহে বসন্ত বরণ উৎসব পালন করা হয়ে থাকে। আমাদের কলেজে বসন্ত বরণ উৎসব কালকে। আদ্র ভাইয়াকে কলেজে থেকে আমন্ত্রণ করা হয়েছে পুরাতন শিক্ষার্থী হিসেবে। আমি তো খাওয়া দাওয়া বন্ধ করে কিভাবে যাব সেই প্রিপারেশনই নিচ্ছি। সারা রাত ঘুমাতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুপ্পির কাছে গিয়ে শাড়ি পরে এসেছি, কারণ আমি শাড়ি পরতে পারি না। তারপরে এসে মেকআপ নিয়ে বসলাম। আদ্র ভাইয়াকে মেসেজ দিয়ে বলে রাখলাম যাওয়ার সময় আমাকে ম্যারিগোল্ড ফলোয়ার কিনে দিতে, খোপায় দেওয়ার জন্য আর হাতে পরার জন্য। আমি একদম নিজের মনের মাধুরী মিশিয়ে মেকআপ করলাম, কিন্তু নিচে নেমে আমি আরেক দফা অবাক হলাম আদ্র ভাইয়াকে দেখে। আমি প্রতিদিনই যেন নতুনভাবে নতুন একটা আদ্র ভাইয়াকে চিনেছি। আজকে উনি বাসন্তী রঙের একটা পাঞ্জাবি পরেছেন আর নিচে কালো প্যান্ট, পায়ে 2 বেল্টের এক জোড়া স্লিপার, হাতে ব্ল্যাক ওয়াচ। একদমই সাধারণ আউটফিট, কিন্তু এই সাধারণ আউটফিটে ওনাকে অসাধারণ লাগছে। আসলে কি জানেন, ছেলেদেরকে সাধারণ আউটফিটেই ভালো লাগে। সিম্পলভাবে থাকলেই ওদের মারাত্মক সুন্দর লাগে। আমাকে দেখতেই আদ্র ভাইয়া কপাল কুঁচকে বলল, তুই কি আসলেই রোদ? এগুলো কি করছিস? শেওড়া গাছের পেতনির মতো লাগছে। একটু কম সাজলেও তো পারিস। তোকে দেখলে সাধারণ মানুষও তো হার্ট অ্যাটাক করবে। আমি জানতাম যে উনি এগুলোই বলবে। যেদিন আমাকে বেশি সুন্দর লাগে সেই দিনই উনি আমাকে এমন বলে, কারণ উনি চায় আমি সিম্পলভাবে বাইরে যাই, যেন কোনো ছেলে আমার দিকে না তাকায়। কিন্তু যতই হোক, মেয়ে মানুষ তো, মেকআপ তো মেয়েরা করবেই। আমি বললাম, আমি পেতনির ডাইনি, আমি জানি। আপনি তাহলে এই ডাইনির পেছন পেছনই ঘুরেন কেন? সুন্দরী সুন্দরী মেয়েরা তো এখনো আপনার পিছনে লাইন লেগে থাকে। ওদের কাউকে অ্যাকসেপ্ট করলেই তো পারেন। আদ্র ভাইয়া গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কিন্তু ওরা তো আমাকে মানসিক প্রশান্তি দিবে না। দিন শেষে সবাই তো মানসিক প্রশান্তিটাই চায়, আর আমার মানসিক প্রশান্তির জন্য আমি তোকে চাই। দিন শেষে তোকে দেখলেই যেন আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জানিস তো,
আগে বাহির থেকে এসে যখন আমার রুমে যেতাম তখন আর ইচ্ছে করতো না বাহিরে বের হতে। নিজের বডির অবাধ্য হয়েও আমি বের হতাম তোর পড়াশোনার কি অবস্থা দেখার জন্য। আমি আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, শুধু এই পড়াশোনার খোঁজ নেওয়ার জন্য? আদ্র ভাইয়া হাসলো। সকালের মিষ্টি সোনালি রোদ ওনার মুখে এসে পড়েছে। এই হাসিটা দেখে আমার সেই বিকেলের কথা মনে পড়ে গেল। সেই দিনও উনি ঠিক এতটা মিষ্টি করেই হাসছিলেন। ওনার হাসি দেখে আমি এক আকাশ সমান মুগ্ধতা নিয়ে আমি ওনার দিকে তাকিয়েছিলাম। এই হাসিটাই সম্ভবত আমার প্রেমে পড়ার কারণ। আদ্র ভাইয়া ফুলের দোকানের সামনে গাড়ি সাইড করলো, তারপর আমাকে এতগুলো ম্যারিগোল্ড ফলোয়ার কিনে দিল। আমি কিছু মাথার খোপায় পরে নিলাম। একটা ম্যারিগোল্ড ফলোয়ারের মালা কিনে আদ্র ভাইয়াকে বললাম গলায় পরিয়ে দিতে, আরেকটা হাতে পরিয়ে দিতে বললাম। আদ্র ভাইয়া এগুলো পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজকে তো তোকে পুরো ফ্লাওয়ার কুইন লাগছে আমার রোদ পাখিকে। আমি হেসে বললাম, আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করেন। আমি শিওর আপনাকে দেখে আজকে মেয়েরা আরেক দফা ক্রাশ খাবে। অনেকে ফুলও দিতে পারে। যেহেতু আপনি আমাদের কলেজের পুরাতন স্টুডেন্টও, আপনি অনেক ফেমাসও ছিলেন, তাই মেয়েরা বেশি ইন্টারেস্ট দেখাবে। যদি উল্টোপাল্টা কিছু দেখি তাহলে আপনার একদিন কি আমার যে কয়দিন লাগে। একদম নিচের দিকে তাকিয়ে যাবেন, আবার নিচের দিকে তাকিয়ে বের হবেন। এদিক সেদিক যেন চোখ না যায় বলে দিলাম। আদ্র ভাইয়া হেসে বলল, এক কাজ কর, তুই একটা ট্যাগ লাগিয়ে দে আমাকে, বড় বড় করে লিখবি রোদের ব্যক্তিগত সম্পত্তি। 10 মিনিটের মধ্যেই কলেজে পৌঁছে গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি গাড়ি থেকে নামতেই আদ্র ভাইয়ার ডাক দিয়ে বলল, রোদ একটু ওয়েট কর। তারপর গাড়ি পার্কিং জোনে রেখে এসে আমার সামনে বসে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতে বলল, যেটা ঠিক রাখতে পারিস না সেটা পরিস কেন? কি অবস্থা করেছিস কুচিগুলোর? তারপর ঠিক করে দিয়ে উঠে আমার হাতে কয়েকটা সেফটি পিন দিয়ে বলল, প্রয়োজনে এগুলো ও শাড়িতে আটকিয়ে সিকিউর করে নে, শাড়ি যেন ঠিকঠাক থাকে। অন্য 5টা মেয়ের মতো শাড়ির আঁচল যেন সরে না যায়, তাহলে তোর খবর আছে। তুই জানিসই তো যে নিজের বডি শো করা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। অনেক ছেলেরা থাকবে এখানে, সো শাড়ি যেন এদিক সেদিক না হয়, মাইন্ড ইট। কলেজে যেতেই জয়ার সাথে দেখা হলো। অনেকদিন পর দেখা, তাই জমিয়ে আড্ডা হবে। আমরা কিছুটা পেছনের দিকের সিটে বসলাম, কারণ সামনের দিকে বসলে গল্প করা যাবে না। দুই বান্ধবী নিজেদের সুখ দুঃখ একে অন্যের বলতে লাগলাম। আদ্র ভাইয়া সফল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ ড্রিম স্পিকার হিসেবে কলেজে আসায় প্রথম সারিতে বসেছে। আমি কথা বলছি আর কিছুক্ষণ পরপর আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে উনি কি করছে। আসলে চোখে চোখে রাখা যাকে বলে আর কি। আসলে স্বভাবতই মনে হয় এশিয়ান মেয়েরা একটু সন্দেহপ্রবণ হয়। যত লয়াল বয়ফ্রেন্ডই হোক তারপরেও চোখে চোখ রাখে। বাঙালি মেয়ে বলে কথা। কথার মাঝে অয়ন স্যার এসে পেছনের লাইনে বসলো। আমি দেখে সালাম দিলাম। কাশফুল বিনিময়ের পর স্যারের সাথে ওভারঅল সব কিছু নিয়ে কথা বলছিলাম। এমন সময় ফোনের টুং করে আওয়াজ হলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া মেসেজে লিখছেন, রোদ পাখি, তুই কি আমার ধৈর্য শক্তির পরীক্ষা নিচ্ছিস? পাক্কা 19 মিনিট ধরে হাসতে হাসতে ওনার সাথে কথা বলছিস। আমি সামনে ওনার দিকে তাকিয়ে দেখলাম সরু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো মতে কথা ঘুরিয়ে বললাম, স্যার আমাকে যেতে হবে। তারপর জয়াকে টেনে নিয়ে চলে আসলাম। অনুষ্ঠান শেষ হতে হতে বিকাল হয়ে গেল। সূর্য প্রায় ডুবে গিয়েছে, কিছুটা অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। আমাকে আদ্র ভাইয়া পার্কিং জোনে থাকতে বলেছিল। আমি একটু চালাকি করে পার্কিং জোনের পেছন সাইডে দেখতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমাকে মুখ চেপে ধরলো। আমি হাজার চেষ্টা করেও ছুটতে পারছি না। কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারালাম। সন্ধ্যা নেমে আসলো, সবাই সবার নিড়ে ফিরে গেল। শুধু আদ্র বাদে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে সে তার রোদকে, বাট কোথাও পাচ্ছে না। মুহূর্তের মধ্যে আদ্রর পৃথিবী যেন থমকে গেল।
আপন পৃথিবীটাকে অচেনা মনে হচ্ছে। পাগলের মতো রোদকে খুঁজতে লাগলো, বাট কোথাও পাচ্ছে না। পার্কিং জোনের পেছন দিকে যেতেই আদ্রর চোখে পড়ল ম্যারিগোল্ড ফলোয়ারের মালাটি। এই মালাটি আদ্র সকালে রোদের হাতে পরিয়ে দিয়েছিল। আদ্র তার বন্ধু নিলয়কে ফোন দিল, যে তাকে সব সময় এসব কাজে সাহায্য করে। হ্যালো দোস্ত, রোদকে কেউ কিডন্যাপ করেছে? আমি ওকে বাহিরে ওয়েট করতে বলছিলাম, তারপর থেকে আর পাচ্ছি না, ফোনও সুইচ অফ। আমি পাগল হয়ে যাচ্ছি রে, আমার মাথা কাজ করছে না। চোখ খুলে নিজেকে অচেনা এক জায়গায় আবিষ্কার করলাম। ভালো করে তাকিয়ে দেখে নিলাম নিভু নিভু করে একটা বাল্ব জ্বলছে। হঠাৎ শাটার খোলার আওয়াজ হলো, তাকিয়ে দেখলাম অয়ন স্যার। স্যার আপনি এখানে আমাকে কেন এনেছেন? প্লিজ কল মি অয়ন, নট স্যার। ওইটা তো তোমার কাছাকাছি যাওয়ার একটা অভিনয় মাত্র। জানো তো, আদরের জন্য আমি কোনো প্ল্যানে সাকসেস হচ্ছিলাম না, বাট ফাইনালি সাকসেস। স্যার কেন এমন করছেন আপনি? আমি কাঁদতে কাঁদতে বললাম। ও হ্যালো, কোথায় আপনি? ভেতরে আসুন। অয়ন স্যার বলল। উনি প্রবেশ করলো, মুখে বিশ্বজয়ের হাসি। অয়ন উনিকে বলল, ওর ড্রেস চেঞ্জ করে ওকে কোণে সাজিয়ে দিন। খুব তো আদিত্যর যত্ন নিচ্ছিলে, এবার আমরাও তো যত্ন নিব। তারপর আমার মাথায় হাত রেখে বলল, বেবি, আমরা হানিমুনে কোথায় যাব বলো? মালদ্বীপ যাবা নাকি সিঙ্গাপুর? আমি কান্না করে দিলাম। আমি বললাম, পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। অয়ন স্যার হেসে বলল, ছেড়ে দেওয়ার জন্য আমি তো তোমাকে এখানে আনিনি। আমি কান্না করে বললাম, আচ্ছা ছাড়তে হবে না, বাসায় সবাই খুব টেনশনে আছে হয়তো। আদ্র ভাইয়ের সাথে একটু কথা বলবো আমি। অনেক রিকোয়েস্ট করার পর রাজি হলেন। আদ্র নিজের ফোনে অচেনা নাম্বার থেকে কল দেখে রিসিভ করার আগেই নিলয়কে বলল, এই নাম্বারটা ট্র্যাক কর। আদ্র ফোন রিসিভ করলো। কিরে, কেমন আছিস? রোদ কোথায়? রোদ কোথায় আমি কিভাবে বলবো? আচ্ছা, তাই তো তুই কিভাবে বলবি? থাক, আমার রোদকে আমি খুঁজে নিব। গ্রেট, এই না হলে আমাদের আদ্র। তুই বড্ড বোকা অয়ন, কমন সেন্স জিনিসটা তোর মধ্যে বরাবরই অনুপস্থিত। যাই হোক, কল কেন দিলি? একটু সবুর কর আদ্র, একজন স্পেশাল গেস্ট, তার সাথে কথা বলবে। নে কথা বল ওর সাথে। আদ্র, আমি রোদ। আজকে আমি প্রথমবার জীবনে ওনাকে শুধু আদ্র বলে ডাকলাম। রোদ পাখি বল। আদ্র, আমাকে নিয়ে যান এখান থেকে, আমাকে অয়ন স্যার আটকে রেখেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম। রোদ পাখি তুই কাঁদছিস কেন? আমি আছি তো, আমাকে ভরসা করিস তো? আদ্র, অয়ন স্যার নাকি আমাকে বিয়ে করবে। অনিও ওনার সাথে জড়িত। অনিকে বলেছে আমাকে সাজিয়ে দিতে, তারপর নাকি হানিমুনে যাবে। আপনি ওনাদের বলে দেন তো রোদ আপনার, আপনি এসে আমাকে নিয়ে যাবেন। আমার কান্নার গতি ক্রমশ বাড়তেই আছে। আদ্র অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করলো, কারণ রোদের সামনে ভেঙে পড়লে রোদ আরো বেশি ভেঙে পড়বে। তাই আদ্র বলল, রোদ লিসেন, আমি যা বলি তাই কর। তুই ওনাদের সব কথা শোন, যা করতে বলে কর, আমি তো আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আদ্র, আমি আপনার অপেক্ষায় থাকবো। কল রাখতেই অয়ন স্যার আমাকে বলল, খুব তো কেঁদে বিছাড় দিলে, এখন কি লাভ হবে? আদ্র কিভাবে বাঁচাবে তোমাকে? আদ্র বেঁচে থাকবে কিনা সেই চিন্তা করো। আমি চাইলে বিয়ের আগেই তোমার সাথে অনেক কিছু করতে পারতাম, বাট জানো তো আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে এখনো কিছু বলিনি। যাই হোক, রেডি হয়ে নাও বিয়ের জন্য। হ্যালো মা, বলো। কোথায় তুই? রাত 10টা বাজে, এত দেরি হচ্ছে কেন? অ্যাটলিস্ট রোদকে বাসায় দিয়ে তুই যা। আসলে মা, আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে আজ, রোদকে ওখানেই নিয়ে এসেছি, তোমরা ঘুমিয়ে পড়ো। আচ্ছা, রোদকে দে, আমি ওর সাথে কথা বলবো। আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে মা, রোদ আমার অন্য মেয়ে ফ্রেন্ডের সাথে রেডি হতে গিয়েছে, ওর ফোনের চার্জ শেষ, তাই অফ হয়ে গিয়েছে। তোমরা ঘুমাও, আমি আছি তো। গুড নাইট। ওকে, গুড নাইট। আমি অনবরত কাঁদতেই আছি। অয়ন স্যার কয়েকবার আমাকে খাবার অফার করেছে, বাট আমি না করেছি।
এখন আমি বুঝতেছি আদ্র ভাইয়া আমাকে কেন ওনার সাথে কথা বলতে না করেছিল। অনি রুমে প্রবেশ করলো। রোদ খাচ্ছ না যে? আমি আর চোখে তাকিয়ে বললাম, তো তোমার সমস্যা কি? আমার সমস্যা আছে। কোথায় তোমার আদিত্য? আসলে কি বলতো, আদিত্য তোমাকে ভালোই বাসে না, ওর সাথে আমার লেভেল মিলে। ওহ তাই? তো ও আসতেছে, আমি 100% শিওর। আসার পর ওকে সামলাতে পারবে তো? ওয়েলকাম মিস্টার আদ্র চৌধুরী, তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যান্ডস আপ। তো অয়ন, হেরে গেলি তো। আসলে কি বলতো, তুই ব্রেনলেস। অনি আমার কথায় তোর সাথে মিলেছি। ওই ইতিহাস না হয় তোকে পরেই বলি। অ্যারেস্ট হিম অফিসার। রোদ পাখি, কুল পিচ্ছি। এত দেরি করলেন কেন আপনি? জানেন আমি নিজের থেকেও বেশি আপনাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। যদি আপনার কিছু হয়ে যেত। আমার কিছু হলে কি হতো? আর একবার আদ্র বলে ডাক দিবি রোদ পাখি, ঠিক যেভাবে ফোন কলে দিয়েছিলি। আপনি মরলে রোদ নামের মেয়েটার অস্তিত্ব থাকতো, রোদ নামের মেয়েটা বিলীন হয়ে যেত, আর আপনার নাম ধরে ডাকা সম্ভব না। তখন ভয় পেয়েছিলাম অনেক, তাই ডেকেছিলাম। এখন এভাবে ডাক শোনার জন্য কি তোকে আবার ভয় দেখাতে হবে? আর তখনই ভয় কেন পাবি? আমার উপর বিশ্বাস নেই তোর? আমি জানতাম ওই দিন এমন কিছু একটা হবে, এই জন্যই তোকে পার্কিং জোনের সামনে দাঁড়াতে বলেছিলাম। কিন্তু কে শুনে কার কথা? যাই হোক, চল বাসায় চল। আদ্র ভাইয়া আমাকে নিয়ে বের হলো বাসা যাওয়ার উদ্দেশ্যে। ভোর হয়ে এসেছে, ভোরের আকাশটা খুব সুন্দর। এই সময় প্রকৃতি এক অপার সৌন্দর্য বিচরণ করে। ঘুমন্ত শহর পুনরায় জেগে উঠেছে, পূর্বের সূর্য লাল লাল আভা, হালকা মিহি ঠান্ডা বাতাসের এক অন্যরকম অনুভূতি। নীল আকাশের ধোঁয়াশা, সাদা শুভ্র মেঘগুলো পেতে বড্ড লোভ হচ্ছে আমার। আদ্র ভাইয়া আপন মনে ড্রাইভ করছে, পিছনে নিলয় ভাইয়া বসা। সবার মধ্যে নীরবতা। আদ্র ভাইয়া গলা ঝেড়ে বলল, নিলয় অফিসে গিয়ে তুই অয়নের ব্যাপার নিয়ে বসবি, আমি রোদকে বাসায় নামিয়ে আসতেছি। তারপর নিলয় ভাইয়াকে নামিয়ে দিয়ে সামনে এক সাইডে গাড়ি থামালো আর আমাকে বলল, গাড়ি থেকে নাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আদ্র ভাইয়া বলল, আমি নামতে বলেছি তাই। আমি চুপচাপ নামলাম, কারণ আমি জানি যে আমি কথা বাড়ালে এই ছেলেও কথা বাড়াবে। আমি নামার সাথে সাথে আদ্র ভাইয়াও গাড়ি থেকে নামলো আর আমার হাত ধরে টেনে একটা রেস্টুরেন্টের ভেতর নিয়ে গেল। আমি হাঁ হয়ে জিজ্ঞেস করলাম, এখানে কেন নিয়ে আসছিলেন? আদ্র ভাইয়া বলল, ঘুরতে। রেস্টুরেন্টে সবাই ঘুরতে আসে, জানিস না? আমি কপাল কুঁচকে বললাম, কি? আদ্র ভাইয়া উত্তর দিল, বেশি কথা না বলে কি খাবি অর্ডার দে। গতকাল থেকে তোর ঠিক মতো খাওয়া দাওয়া নেই। আমি এক আকাশ সমান মুগ্ধতা নিয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি সব কিছু কীভাবে খেয়াল রাখেন? আমার ক্ষুধা লেগেছে আপনি কি করে বুঝলেন? আদ্র ভাইয়ার টিস্যু দিয়ে আমার কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিয়ে বলল, রোদ পাখি, তুই বড্ড বেশি কথা বলিস। প্লিজ স্টপ। খাবার অর্ডার দে। তোর খাওয়া মানে 1 ঘন্টা। আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না, কাজ আছে আমার। 10 মিনিটের বেশি দেরি করবি খেতে, আমি সোজা গাড়ি নিয়ে তোকে রেখে চলে যাব। আমি আপন মনে খাওয়া দাওয়া করছি, এর মাঝে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি জানতেন আমি কিডন্যাপ হব? আদ্র ভাইয়া হেসে বলল, এমন কিছু হতে পারে আমি জানতাম, এই জন্যই তোকে সামনের দিকটায় যেখানে লোকজন বেশি সেখানে থাকতে বলেছিলাম। আমি আবার বললাম, আপনি কিভাবে জানলেন আমি ওখানে? আর অনি কেন পোল্টি মারলো লাস্টে? আদ্র ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলল। তোর এই ছোট মাথায় এত কিছু ঢুকবে না। তারপর আদ্র ভাইয়া কিছুটা সিরিয়াস হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রোদ পাখি, আমি যদি তোর থেকে কখনো দূরে সরে যাই, তুই কি নিজেকে সামলাতে পারবি? আমি খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করলাম, মানে? আদ্র ভাইয়া হেসে বলল, মানে যদি কখনো তোকে না জানিয়ে আমি তোর থেকে দূরে সরে যাই তাহলে? আমি রাগান্বিত হয়ে বললাম, চিনেন আমি কে? আদ্র ভাইয়া গালে হাত দিয়ে বলল, না তো আপনি না হয় বলুন ম্যাম, আপনি কে? আমি বললাম, চৌধুরী বাড়ির একমাত্র বউ, মানে ভবিষ্যৎ বউ আর কি। একদম দূরে সরার চিন্তা করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আদ্র ভাইয়া ফিক করে হেসে দিল, তারপর আমার মাথায় হাত রেখে বলল, শোন পিচ্ছি, যদি কখনো তোকে না বলে তোর থেকে দূরে সরে যাই, ভেবে নিবি তোর ভালোর জন্যই সরে গিয়েছি।
ভেঙে পড়বি না একদম। সব সময় নিজের জন্য বাঁচবি। আমি চাই তুই তোর লক্ষ্যে পূরণ কর। আমি থাকি বা না থাকি নিজের লক্ষ্যে যাবি, এটাই আমার চাওয়া তোর কাছে। আর স্ট্রং থাকবি সবার সামনে, নিজের দুর্বলতা কাউকে বুঝতে দিবি না। আদ্র ভাইয়া এবার কিন্তু অতিরিক্ত হচ্ছে, ফাজলামোর একটা লিমিট থাকে। আদ্র ভাইয়া হেসে বলল, আচ্ছা বাদ দে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর। আমাকে বাসায় নামিয়ে দিয়ে আদ্র ভাইয়া চলে গেল। অয়ন তুই এমন কেন করলি? সেম প্রশ্ন তো আমিও তোকে করতে পারি। মানে? আমার বোনকে কেন বাঁচতে দিলি না তুই? কি অপরাধ ছিল ওর? তোর বোনের সাথে আমার কি সম্পর্ক? দেখ, ড্রামা করিস না। আমার বোন তোকে ভালোবাসতো। তোর বোন আমাকে ভালোবাসতো, এটা কি আমার অপরাধ? তুই তো জানিসই আমি আরও অনেক আগে থেকে রোদকে ভালোবাসি। এখানে তোর বোন কোথা থেকে আসলো? আমার বোন তোর জন্য সুসাইড করেছে। তুই ওকে ভালোবাসলে এমন হতো না। আর ও যেদিন তোকে বলেছিল যে ভালোবাসে, ওই দিন তুই ভালো করে বললে এমন হতো না। আমার বোনকে হারানোর বেদনায় আমার বাবা স্ট্রোক করেছে। আমি নিঃস্ব হয়ে গিয়েছি শুধু তোর জন্য। আমার জন্য তোর বোন এমন করেছে, বাট তুই তো তখন আমাকে বলিসনি। আমি ওর ডায়েরি পড়ে পরে জেনেছি, তাই তোর সাথে আর যোগাযোগ করিনি। আমি চিন্তা করেছিলাম আমার ভালোবাসার বোনকে তুই কেড়ে নিয়েছিস, বাবাকে তুই কেড়ে নিয়েছিস, তাই তোর ভালোবাসা আমি কেড়ে নিব। তোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। ভালো তো, অনেক ভালো করেছিস। এটাই ছিল আমাদের ফ্রেন্ডশিপ, ছিল এটাই আমার পাওনা ছিল। আমি তোর থেকে এটা আশা করিনি। তুই জানিস ওই দিন কি হয়েছিল? কি হয়েছিল? আমি বন্ধুদের সাথে বসেছিলাম, তোর সম্ভবত কোনো এক্সাম ছিল। হঠাৎ করে তোর বোন আসে, এসে বলে, ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল। আমি হেসে বলেছিলাম, বলো। তোর বোন মানে আফরিন তখন বলেছিল, পার্সোনাল। তারপর আমি উঠে যাই। তোর বোন আমার হাতে কতগুলো রোজ দেয় আর বলে, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। আমি তখন হেসে বলেছিলাম, সব ভাই তার বোনকে ভালোবাসে, আমিও তোমাকে অনেক ভালোবাসি কিউটি সিস্টার। আফরিন তারপর বলল, আমি আপনাকে ভাই হিসেবে না, অন্যভাবে ভালোবাসি। আমি হেসে বলেছিলাম যে তোমার এখন পড়াশোনার বয়স, এগুলো বাদ দাও। আর তোমার ভাই শুনলেও কষ্ট পাবে। আমার থেকে ভালো কাউকে তুমি পাবে। আর তুমি তো জানোই আমি রোদকে ভালোবাসি। ইনফ্যাক্ট তোমাকে আমি সবসময় বোনের চোখেই দেখেছি। যাও বাসায় যাও। কি হয়েছিল? আমি বললাম। আফরিন তারপর বলল আমাকে, তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি যে তোমাকে ভালোবাসি, আমার কি হবে? আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি মাথায় হাত রেখে বলেছিলাম আফরিনকে যে এটা আকর্ষণ সিস্টার, কেটে যাবে কিছুদিন পর। তুমি স্টাডিতে মন দাও, আমার থেকে ভালো কাউকে পাবে। আর কোনো কথা হয়নি। আফরিন তারপর অনেকজনকে দিয়েই প্রপোজাল দিয়েছিল, আমি না করে দিয়েছি। এখন অয়ন তুই বল, এখানে আমার দোষ কি? আমি ভেবেছিলাম তুই অপমান করেছিস। বিশ্বাস কর আফরিন, এজন্য এমন ডিসিশন নিবে আমি ভাবিনি। জানিস তো, আমার পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। তোকে আমার পাশে তখন সবচেয়ে বেশি দরকার ছিল। এখন থেকে আছি তো সারা জীবন। আদ্র ভাইয়া গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর বাসায় প্রবেশ করলাম। বাসায় গিয়ে দেখলাম স্বাভাবিক পরিস্থিতি। বুঝলাম কেউই তার মানে জানে না আমার কিডন্যাপের ব্যাপারে। তাই ভাবলাম কিছু বলবো না, কিন্তু আম্মুকে দেখে কান্না আটকাতে পারিনি। আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি সব বললাম। আম্মু শুনে সাথে সাথে পাপাকে ডাক দিল আর পুপিকে কল দিল। সবাই সব শুনে একদম হাঁ হয়ে বসে আছে। আম্মু বারবার আদ্র ভাইয়াকে কল দিল, ফোনে চেষ্টা করছে বাট ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা সবাই ফুপির ফ্ল্যাটে, সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। আদ্র ভাইয়া ফোন সচরাচর বন্ধ থাকে না। আঙ্কেল অন্যদের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে কলিং বেলের সাউন্ড পেলাম। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটি হাস্যোজ্জ্বল মুখ, প্রাণবন্ত চোখ নিয়ে আদ্র ভাইয়া এসেছে। ওনার ঠোঁটে সেই মারাত্মক হাসি যা আমাকে ঘায়েল করতে যথেষ্ট। কিন্তু এক নজর তাকিয়ে দেখি কেন যেন ওনার হাসিটা আমার ফেক মনে হয়েছে। আমি না বোঝার ভান করে বললাম, এভরিথিং হ্যাজ এ লিমিট।
হোয়াট ইজ দিস? জানেন ফুপ্পি, আঙ্কেল, পাপা, আম্মু সবাই কত টেনশন করছিল। এভাবে কেউ ফোন বন্ধ রাখে? আদ্র ভাইয়া আমার মাথায় হাত রেখে বলল, শুধু কি ওনারাই টেনশন করছিল নাকি অন্য কেউ টেনশন করছিল? আসলে আমার ফোনের চার্জ লো হয়ে গিয়েছিল। এর মধ্যেই বাকি সবাই এসে উপস্থিত হলো। সবাই ঘন্টাখানেক বকাবকি করলো, কি হলো সব কাহিনী শুনলো। কিন্তু কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আদ্র ভাইয়া কিছু লুকাচ্ছিল। যদিও আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু উনি বলল কিছুই হয়নি। আমি চুপচাপ নিজের ঘরে চলে আসলাম, কারণ আমি এই আদ্র ভাইয়ার মাঝে আমার সেই পুরনো আদ্রকে পাচ্ছি না। যেন সম্পূর্ণ অচেনা একজন মানুষ মনে হচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করলে শর্টকাটে উত্তর দিচ্ছে। আমি আর নিতে পারছিলাম না, তাই চলে এলাম। কি বলবি আদ্র? আমার ইউএসের টপ মেডিকেল কলেজ থেকে অফার লেটার এসেছে। কি শুরু করেছো তোমরা? এমন সুসংবাদ শুনে তোমরা এমন কেন করছো? ছেলে বড় হয়েছে, ওকে তো বাসায় বসিয়ে রাখলে হবে না। ও তো চলে গিয়ে শেষ, এই পিচ্ছি মেয়েটাকে হ্যান্ডেল কে করবে? ওর বাহিরে একা গেলেও রাস্তায় আর কোনো সমস্যা হবে না, আর আমি আশেপাশে থাকলে ওর স্টাডি হবে না। ওর লক্ষ্যে ওকে যেভাবেই হোক যেতে হবে, ড্রিম অ্যাচিভ করতে হবে। আর এজন্য আমি ওর আশেপাশে না থাকাটাই বেটার। ওকে জানানোই হবে না, ওকে না বলে চলে যাব। পাশাপাশি আমি ওখানে গিয়ে ওর সাথে যোগাযোগ রাখবো না। রোদকে স্ট্রং হতে হবে। ওর আমার জন্য না, নিজের জন্য বাঁচা শিখতে হবে। তোমরা জাস্ট আমার কথা জিজ্ঞেস করলে পরে বলবে যে আমি অ্যাব্রোডে আছি স্টাডির জন্য। আমি চাই না যে রোদ আমার উপর নির্ভরশীল হয়ে বাঁচুক। এরই মধ্যে 20 দিন প্রায় চলে গিয়েছে। আম্মু আর ফুপি সোফায় বসে গল্প করছে। প্রতিদিন কি গল্প করে, কি কথা বলে ওনারাই জানে। সারাদিন কথা বলে যেন দুজনের কথা শেষ হয় না। আমারও পরীক্ষা শেষ, তাই রুমে বসে ফেসবুকিং করছিলাম। এর মধ্যেই আদ্র ভাই আমার রুমে আসলো। আমি রুমে বসতে বলে দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসলাম। তো ভাইয়া কফি খেতে খেতে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, কাল সন্ধ্যায় এটা পরে রেডি হয়ে থাকবি, একটু বাহিরে যাব। আমি হেসে বললাম, কেন বাহিরে যাব? ভাইয়া বলল, আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাই ভুলেও পেতনি সাজিস না। আমি কপাল কুঁচকে বললাম, বের হন রুম থেকে, আমি পেতনি সেজেই যাব। 2 দিন পর দেখবেন বটগাছের মগডালে বসে পা ঝুলাচ্ছি। আপনি যখন নিচে যাবেন তখন আপনার ঘাড় মটকে দিব। এবার বের হন। আদ্র ভাইয়া হেসে বলল। আরে যাচ্ছি। পরের দিন দুপুরে লাঞ্চ শেষে আমি আদ্র ভাইয়ার দেয়া প্যাকেটটা ওপেন করি। ভিতরে একটা বক্স ওপেন করে দেখলাম নীল কালারের একটা শাড়ি। এত সুন্দর শাড়িটা কি বলবো। তারপর আমি দৌড়ে আম্মুকে গিয়ে শাড়িটা দেখালাম আর বললাম, আদ্র ভাইয়ার ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে রাতে পার্টি আছে, এই জন্য আদ্র ভাইয়া আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। আম্মু হেসে বলল, কার পছন্দ দেখতে হবে না, আদ্রের পছন্দ বরাবরই মারাত্মক। স্টানিং, আই ক্যান টেক মাই আইস অফ ইউ, ট্রাস্ট মি, ইউ লুক লাইক অ্যান অ্যাঞ্জেল। আমি হেসে বললাম, ঢং করতে হবে না, আর আমি তো পেতনি। রেস্টুরেন্টে যেতেই দেখলাম বেশ অন্ধকার। আদ্র ভাইয়া আমাকে বলল, তুই দাঁড়িয়ে থাক, আমি ওনাদের সাথে কথা বলে দেখি যে অন্ধকার কেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি বরাবরই অন্ধকার ভয় পাই। এর মধ্যে হঠাৎ আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝে ওঠার আগেই সবগুলো লাইট জ্বলে উঠল, আর উপর থেকে গোলাপের তর তাজা পাপড়ি পড়ছে আমার উপর। সামনে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এই হাসির প্রশংসা কিভাবে করতে হয় আমার জানা নেই। আমি জানি অনেকের কাছেই এই হাসিটা সাধারণ মনে হবে। হয়তো এই হাসিটা সাধারণই, কিন্তু আমার কাছে অসাধারণ। ওনার এই আউটফিটটা যেন ওনার জন্যই বানানো। ব্লু পাঞ্জাবি, নিচে প্যান্ট, হাতে ওয়াচ আর এলোমেলো চুল। উনি কাছে এসেই বলল, রোদ পাখি, ভালোবাসি তোকে। আমি হেসে বললাম, জানেন তো আপনার হাসি আমার সর্বকালের প্রিয়। আপনি হয়তো জানেন না সেই হাসিটা কতটা শক্তিশালী। ভাইয়া আমার মাথায় হাত রেখে বলল, আমি চাই
আমার হাসির কারণ তুই হ। তুই সাথে বাঁচতে চাই রোদ। আমি আর আদ্র ভাইয়া মুখোমুখি দাঁড়ানো। আদ্র ভাইয়া আমার হাত ধরে বলল। রোদ চল বিয়ে করে ফেলি। আমি অবাকের উপর অবাক হলাম। তারপর জিজ্ঞেস করলাম, আর ইউ শিওর? এত তাড়াতাড়ি? আদ্র ভাইয়া হাসলো আর বলল, কে কখন কোথায় যায় বলা তো যায় না, আর মানুষের মন পরিবর্তনশীল। যেমন ধর, আমি কোনো কারণে দেশের বাইরে গেলাম, তো ওখানে গিয়ে মডার্ন কালচারের গার্ল দেখে তোকে আমার নাই ভালো লাগতে পারে, আবার আগামী 2 বছর পর তোরও আমাকে নাই ভালো লাগতে পারে। আমি ওনার হাত ধরে বললাম, কি আবোল তাবোল বলছেন? ভালোভাবে ভালো লাগবে না কেন? জানেন তো, ভালোবাসা কখনো পুরনো হয় না। ভালোবাসার কোনো পরিসমাপ্তি নেই। হয়তো মাঝে মাঝে অভিমান হয়, কিন্তু শেষ হয়ে যায় না। আদ্র ভাইয়ার সাথে সাথে হাঁটু গেড়ে বসে একটা রিং সামনে ধরে বলল, রোদ পাখি, ভালোবাসি তোকে। রোদ, আমি তোর উজ্জ্বল সূর্য হতে চাই। তোর প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। একসঙ্গে বড় হওয়া আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠতে পারে। চল এটিকে সত্যি করে তুলি। আমি হয়তো অন্যের মতো সাজিয়ে বিরাট পরিসরে তোকে প্রপোজ করিনি, কিন্তু বিশ্বাস কর, তোকে কখনো কষ্ট দিব না, তোকে কিছু নিয়েই ফোর্স করব না। কিন্তু আমি চাই আমাদের মধ্যে কমিটমেন্ট থাকুক। আমি তোকে হারাতে চাই না। সেই সময় আমার কি করা উচিত জানি না। আমি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কি করতো আমি সেটাও জানি না, কিন্তু এটা বলতে পারি আমি এই অগোছালো ছেলেটাকে ভালোবাসি। শুধু ভালোবাসাই না, ভীষণ রকমের ভালোবাসি। আই এম অবসেসড উইথ দিস বয়। তাই আমি কোনো কিছু চিন্তা না করেই হাত বাড়ালাম। আমি এই মানুষটাকে অন্ধভাবে বিশ্বাস করি। আদ্র ভাইয়া নিচে হাঁটু ভাঁজ করে দিয়ে বসে আমাকে রিং পরিয়ে দিল। তারপর আমাকে বলল, জানিস, আমি পৃথিবীর 3 জন নারীকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি আর চোখে তাকিয়ে বললাম, 3 জন? কে কে? আদ্র ভাইয়া বলল, প্রথমত আমার আম্মু, দ্বিতীয়ত তুই, আর তৃতীয়ত আরেকজন যাকে কিনা আমি মাথায় করে রাখব। আদেশ করার আগে তার সামনে আমি সব কিছু নিয়ে হাজির হব। তার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখব না। আমি এবার রেগে জিজ্ঞেস করলাম, হোয়াট? মানে আপনার লাইফে আরও কেউ আছে? আমি আগেই বলেছিলাম আপনি প্লে বয়। আমি জানতাম আমার সাথে এমন হবে। আদ্র ভাইয়া হেসে বলল, তুই সবসময় বেশি বুঝোস। আর ও মেয়েটা এখন নেই, ভবিষ্যতে হবে, এবং ওই মেয়ে তোকে মাম্মাম বলে ডাকবে। এতক্ষণ সব আমার মাথার উপর দিয়ে গেলেও আমি এবার বুঝলাম উনি কি বলতে চাচ্ছে। আমি হেসে দিলাম। 2 দিন কেটে গেল। আমি বাসায়, আম্মু ও শুধু ফুপির ফ্ল্যাটে যায়। সকালে দেখলাম আম্মুর চোখ ফোলা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি কি কান্না করেছো? আম্মু হেসে বলল, কই না তো। আমার শরীরটাও ভালো নেই, তাই আমি রুম থেকে বের হইনি। 2 দিন আদ্র ভাইয়ার সাথেও দেখা হয়নি, একবারও দেখা হয়নি। উনি তো প্রতিদিন একবার হলেও আসে, বাট এবার কেন আসেনি সেই অভিমানে মেসেজ দিতে গিয়ে দেখলাম মেসেজ দেয়া যাচ্ছে না, আনঅ্যাভেলেবল লেখা। কল দিলাম, তাও পেলাম না। আকাশ সমান অভিমান নিয়ে ফুপ্পির ফ্ল্যাটে গেলাম। গিয়ে দেখলাম ফুপ্পি কান্না করছে। জিজ্ঞেস করতেই বলল কিছু না। আমি চিন্তা করলাম আদ্র ভাইয়ার থেকে ডিটেলস জানবো। আদ্র ভাইয়ার রুমে যেতেই টেবিলের উপর একটা চিঠি দেখলাম। ওনাকে রুমেও দেখলাম না। প্রিয় রোদ পাখি, আমি জানতাম তুই আমার রুমে অভিমান নিয়ে আমাকে খুঁজতে আসবি, কিন্তু আমারও কিছু করার ছিল না। আমার ইউএসের টপ মেডিকেল কলেজ থেকে অফার লেটার এসেছে। আমি ইচ্ছে করে তোকে জানাইনি, কারণ তুই ভেঙে পড়বি। আমার সাথে চাইলেও যোগাযোগ করতে পারবি না। প্লিজ যোগাযোগ করার চেষ্টাও করিস না। লাইফে ভালো কিছু পেতে স্যাক্রিফাইস করতে হয়। আমি কবে আসব সেটা জানি না, কিন্তু তোকে কথা দিলাম, যখন তুই সাকসেস হবি তখন হঠাৎ কোনো দিন এসে তোকে সারপ্রাইজ দিব। অনেক ভালোবাসি তোকে। কমিটমেন্ট ভুলে যাস না। তুই আমার ফিক্সড করা। তোর প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না, কয়েক বছর পর আরও দ্বিগুণ হবে। তুই নিজেই তো বলেছিলি দূরত্ব কখনো ভালোবাসা কমায় না, ভালোবাসা কখনো শেষ হয় না। আমি জানি তুই আমার জন্য অপেক্ষা করবি। আমি
সেদিনই আসবো যেদিন তুই নিজের জন্য বাঁচতে শিখবি, নিজের জন্য হাসতে শিখবি এবং আমাকে ছাড়াও বাঁচতে শিখবি, নিজের জন্য বাঁচবি। আর পিচ্ছি, ভুলেও এখন কান্না করবি না। এক ফোঁটা চোখের পানিও যে না পড়ে। কলেজে যাওয়া রাস্তায় তোর কখনো সমস্যা হবে না। আমার সেট করা কিছু লোক আছে যারা তোকে দূর থেকে দেখে রাখবে। আর ফ্রিজে তোর জন্য কয়েক বক্স চকলেট এনে রেখেছি, জানিস তো। এই জন্যই ওই দিন তোকে নিয়ে বের হয়েছি, তোকে কমিটেড করে রেখেছি। তোর সাথে অ্যাব্রোডে যাওয়ার ওটা আমাদের ফেয়ারওয়েল ছিল। আমি যাওয়ার আগেও তোর ঘুমন্ত মুখ দেখে গিয়েছি। অনেক কষ্ট হচ্ছিল যেতে, কিন্তু তোর ভালো ফিউচারের জন্য হলেও আমাকে যেতে হলো। ফ্যামিলি ছেড়ে, তোদের সবাইকে ছেড়ে আমি কিভাবে গিয়েছি সেটা আমি জানি। তুই তো চাস আমি খুশি থাকি, তাহলে কখনো কান্না করবি না, আমার কথা বাদ দিয়ে পড়াশোনা করবি। আমি আবারও বলছি, ভুলেও আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবি না। তোর সাথে কথা না হলেও তোর সব আপডেট আমি রেগুলার পাবো। গট ইট? বাসার সবার কথা শুনবি ও নিজের খেয়াল রাখবি। তোর নিজের অবহেলার জন্য তোর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সত্যি কখনো তোর সামনে আসবো না। ইতি, আদ্র চৌধুরী। চিঠিটা পড়ে যেন আমার পৃথিবী থমকে কেন গেল। আমার মনে হলো আমি স্বপ্নের মধ্যে আছি। কি করে কিভাবে কি হলো আমি বুঝতে পারলাম না। নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না উনি কিভাবে গেল আমাকে না বলে। আমার মনের ফিলিংস বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা জিনিস একদম মনে গেঁথে নিলাম যে আমাকে যেভাবেই হোক সাকসেস হতে হবে এবং নিজের জন্য না হলেও আদ্র ভাইয়ার জন্য আমাকে লাইফে কিছু করতে হবে। উনি আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারলো, আমি কেন পারবো না? আমি মনে মনে শুধু এটাই অ্যালার্ম দিয়ে রাখলাম নিজের জন্য যে রোদ ক্যান ডু এভরিথিং। দিন যেতে লাগলো, প্রায় 1 বছর হতে চললো আদ্র ভাইয়া অ্যাব্রোডে গিয়েছে, বাট আমার সাথে একদিনও কথা হয়নি। জাস্ট বাসার সবার কাছ থেকে শুনেছি যে উনি ভালো আছেন। অগোছালো জীবনটাকে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি, পড়াশোনায় মনোযোগী হয়েছি। আলহামদুলিল্লাহ, রেজাল্ট আস্তে আস্তে ভালো হচ্ছে। আমি নিজেকে প্রমিস করেছি যে আদ্র ভাইয়ার ওয়াইফ হওয়ার মতো যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। আদ্র ভাইয়াকে ছাড়াই এখন আমি বাঁচতে শিখেছি। সবার সামনে নিজেকে হাসি খুশি প্রকাশ করলেও রাতে ঘুমাতে গেলে নিজের আবেগ কন্ট্রোল করতে পারি না। আদ্র ভাইয়ের কথা মনে হয়, প্রতিদিন রাতে ওনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে একবার করে কল করি। জানি ব্লক করা, তারপরেও যদি আনব্লক করে সেই চিন্তা করে। মাঝে মাঝে মাথায় এই চিন্তাও আসে, এভাবে কথা না বলতে বলতে যদি দূরত্ব বেড়ে যায়, ওনার যদি অন্য কাউকে ভালো লাগা শুরু হয়, উনি অন্য কাউকে আমার জায়গা দিয়ে দিলে আমি কিভাবে মেনে নেব সেটা? আবার মনে হয়, আচ্ছা উনি কি আমি যেমন ওনার কথা প্রতিদিন চিন্তা করি সেমভাবে প্রতিদিন আমাকে নিয়ে ভাবে? আর এই তো এইভাবেই দিন যেতে লাগলো। অয়ন ভাইয়ার সাথে মাঝে মাঝে দেখা হয়। উনি অনি আপুকে নাকি ভালোবাসেন। আমি সাজেস্ট করলাম প্রপোজ করে ফেলুন, নয়তো হারিয়ে ফেলতে হবে। সময় প্রবাহমান, নিজের গতিতে চলতেই থাকে। মানুষও সেই সময়ের সাথে ভেসে যায়, এক ঘাট থেকে অন্য ঘাটে। পিছনে ফেলে যায় কিছু সুখ দুঃখ বিজড়িত মুহূর্ত। প্রতিদিন আমাদের এই বেঁচে থাকার জন্য লড়াই প্রকৃতির সাথে, সমাজের সাথে, পাওয়া না পাওয়া আর মিথ্যাও সমঝোতার সাথে। যেমন মানুষ এই বহুরূপী লড়াইয়ের কাছে পরাজয় মেনে নেয়, সেই হেরে যায় জীবনের কাছে, হেরে যায় নিজের কাছে। নদীর স্রোতকে যেমন নিয়ন্ত্রণ করা যায় না, প্রবাহমান জীবনের গতিকেও তেমনি নিয়ন্ত্রণ করা যায় না। নিজেকে সেই গতিতে মানিয়ে নেওয়ার নামই বেঁচে থাকা। আমি এখন ভার্সিটিতে পড়ি। অ্যাডমিশন টেস্টে ঢাবিতে র্যাঙ্কিং 3য় হয়ে ভর্তি হয়েছি। আজকে আমার বার্থডে। আমার এবারের বার্থডে থিম হলো হোয়াইট। আমি হোয়াইট একটা গাউন পরে নিলাম। নো মেকআপ লুক করা হয়েছে আমার ফেসে। বিরাট পরিসরে এবার বার্থডে পালন করা হচ্ছে। পাপা বলল এবারের বার্থডে নাকি স্মরণীয় করে রাখতে চায়, তাই। যদিও অনেক অনেক খুশি লাগছিল, বাট আমি আদ্র ভাইকে মিস করছি।
আমার অবাধ্য মন বারবার চাচ্ছে আদ্র ভাইয়ের সাথে একবার কথা বলতে। তাই সমস্ত লাজ লজ্জাকে এক সাইডে রেখে ফুপ্পিকে বললাম, তোমার ছেলেকে ফোন দাও, কথা বলবো। ফুপ্পিও ফোন দিল। এত সহজে ফোন দিয়ে দিবে আমার চিন্তার বাহিরে। ফোনটা আমার কানে দিয়ে ফুপ্পি চলে গেল। হ্যালো আম্মু, বলো। আদ্র ভাইয়া ফোনের ওপাশ থেকে বলল, সেই পরিচিত কণ্ঠ, সেই নিঃশাক্ত কণ্ঠ। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, কান্না করে দিলাম নিঃশব্দে। হ্যালো আম্মু, কথা বলছো না কেন? আমি অনেক কষ্টে কান্না বন্ধ করে বললাম, আদ্র ভাইয়া, আমি রোদ। ও রোদ, বলো। কিন্তু আমি অবাক হলাম যে উনি একবারও জিজ্ঞেস করলেন না যে কেমন আছি। আর আমার বার্থডে তো উনি কখনোই ভুলে না, বাট এখন ভুলে গিয়েছে হয়তো, তাই উইশ করেননি। অভিমানের খাতা বন্ধ করে দূরে রেখে আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন? এই তো ভালো। আমি একটু বিজি আছি রে এখন। লরেন এসেছে, ওর সাথে বাইরে যাওয়ার কথা ছিল। রাখছি, পরে কথা হবে, বাই। ফোন রেখে দিলাম। এখন আমার থেকে ওনার ওই মেয়ে ফ্রেন্ড লরেনের প্রায়োরিটি বেশি হয়ে গিয়েছে। আমি হাতের সেই রিংটার দিকে তাকালাম। এটা কি এখন তার মানে মূল্যহীন? ওনার কাছে তার মানে আমার কোনো মূল্য নেই এখন। একবারও জিজ্ঞেস করলো না কেমন আছি। আমার বার্থডে কিভাবে ভুলে গেল উনি? হয়তো আমার বয়স আগের চেয়ে বেড়েছে, কিন্তু ওনার প্রতি ফিলিংসটা সেই টিনেজ টাইমের মতোই রয়েছে। এখনও সেই বাচ্চামোগুলো আশা করছিলাম। কতটা বোকা আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে কান্না করলাম। আমার ভালোবাসায় কি ভুল ছিল ভাবছি। কেন এমন করলেন উনি? এভাবে ইগনোর করতে পারলো আমাকে? এরই মধ্যে দরজায় অনি আপু নক করলো বাইরে স্টেজে যাওয়ার জন্য। নিজের চোখ মুছে মুখে মেকআপ টাচ আপ করে বাইরে এলাম। প্রচুর গেস্ট সামনে বসা, সবার ফোকাস এখন আমার দিকে। প্রচুর লাইট দিয়ে চারপাশে আলোকিত। আমাকে দেখে আম্মু বলল, রোদ, কি হয়েছে তোর? চোখ লাল কেন? আমি ছোট করে বললাম, না আম্মু, কিছু হয়নি। ফুপি কপালে হাত দিয়ে বলল, জ্বর এসছে নাকি আবার? অলরাইট রোদ? আমি ফেক হেসে বললাম, হ্যাঁ অলরাইট, রাইট, চলো স্টেজে চলো। আমি স্টেজে গিয়ে বসলাম। কিসের বার্থডে পালন করব? আমি যেখানে আমার মনে শান্তি নেই। আসলেই পাপা ঠিকই বলেছিলেন যে এবারের বার্থডে স্মরণীয় হয়ে থাকবে। চারিদিকে সাদা রঙের ছড়াছড়ি। সাদা মানেই পিস, অর্থাৎ শান্তি। কিন্তু আফসোস, আমার মনেই শান্তি নেই। এরই মধ্যে পাপা আমার কাঁধে এক হাত রেখে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, Hey, ladies and gentlemen, good evening. Welcome to the party. I am very happy that you all accept my invitation. Hope you all enjoy my princess birthday party today. Today I want to share something with you. Today is my only daughter's birthday. Look how much my daughter has grown up to a lot. It still seems as if she was born in the hospital that day. It still seems that she learned to work a few days ago. But now my daughter has become a young woman. I want to announce today that আজকেই আমি রোদের এঙ্গেজমেন্ট প্রোগ্রাম করে ফেলতে চাই। পাপার এই কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আর বাসায় আদ্র ভাইয়া আর আমার কথাও জানে না। আর আমি আজকে সবার সামনে কিভাবে পাপাকে জানাবো আমি আদ্র ভাইয়াকে ভালোবাসি, যেখানে আদ্র ভাইয়া আমাকে কোনো পাত্তাই দেয় না আর চেনে না, জানি না। হুট করে বললেই হলো নাকি? আমাকে আগে অন্তত বলবে তো এই কথা। আমি সবার সামনে ক্লোজ আপ স্মাইল দিয়ে আস্তে আস্তে পাপাকে বললাম, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? পাপা হেসে বলল, রোদ, এইটাই তোমার গিফট আমাদের পক্ষ থেকে। আমাদের পছন্দই তো তোমার পছন্দ। আমি বললাম, এভরিথিং হ্যাজ এ লিমিট। হোয়াট ইজ দিস? পাপা আমাকে কিছুই বলল না। আমার চোখের পানি যেন বাধাই মানছে না। এক নিমিষেই যেন জীবনটা উল্টো পাল্টে হয়ে গেল। আমি কি করব এখন? ফ্যামিলির প্রেস্টিজের কথা চিন্তা করে রিয়্যাক্টও করতে পারছি না। আম্মু এদিকে না আর থাকলেই বা
আমি সবার সামনে কিভাবে বলতাম? পুরো পৃথিবীর কাছে আমার নিজেকে সবচেয়ে অসহায় মনে হলো। চুপচাপ বসে রইলাম। লেটস ওয়েলকাম আওয়ার মেইন গেস্ট, যার সাথে রোদের এঙ্গেজমেন্ট আজকে। সবাই হাততালি দিচ্ছে। আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি দেখার জন্য কে আমার কপাল পুড়তে এসেছে। এক কালো প্রাইভেট কার প্রবেশ করলো, দেখেই বোঝা যাচ্ছে দামি কোনো ব্র্যান্ডের। কার ডোর ওপেন করে এক তরুণ ভিতরের দিকে বেরিয়ে আসলো। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট, কালো শু জুতো, হাতে চেইন দেওয়া ওয়াচ যেটা চকচক করছে। কিন্তু আমি সারপ্রাইজড। আদ্রু ভাইয়া, আপনি? তো কাকে আশা করছিলি পিচ্ছি? অন্য কারোর আসার কথা ছিল নাকি? আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিবি? সাহস তো কম না তোর। আদ্রু ভাইয়া বলল। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। চোখের পানি যেন বাধাই মানছে না। সেই পুরনো কথার ধরন, সেই মারাত্মক সুন্দর হাসি, মানে সব সেই আগের মতোই যেন আছে। আদ্রু ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, ছাড় এবার, সবাই দেখছে তো। তোর কান্না না হয় আমি আজ সারা রাত একা বসে বসে দেখবো, এখন কথা বলতে দে। আমি তৎক্ষণাৎ ছেড়ে দিলাম। নিজেকে বিশ্বসেরা নির্লজ্জ মনে হলো। আদ্র ভাইয়া ফুপি ও আঙ্কেলকে গিয়ে জড়িয়ে ধরলো। ফুপি কান্না করতেই আছে। কত বছর পর ছেলেকে নিজের কাছে পেল একজন মা। আদ্র ভাইয়ার চোখও লাল হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই এখনই যেন সকল বাঁধ ভেঙে চোখের পানি গড়িয়ে পড়বে। বেঁচে থাকুক মা ছেলের ভালোবাসা সারা জীবন। তারপর আদ্র ভাইয়া পাপার সাথে কুশল বিনিময় করে আমার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, আই মিস ইউ এ লট। আম্মুকেও কান্না করছে। চারিদিকের পরিবেশ যেন মুহূর্তেই পাল্টে গেল। ঠিক এই সময় অয়ন ভাইয়া মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আদ্র, স্টপ ইট ইয়ার। এটা কোনো মরা বাড়ি না। কোথায় হই হল্লোড় করবো তা বাদ দিয়ে ইমোশনাল পরিবেশ ক্রিয়েট করে ফেলেছিস। আদ্র ভাইয়ার চোখ মুছে সামনে এলো। পাপা আদ্র ভাইয়ার সাথে আমার এঙ্গেজমেন্ট ঘোষণা করলো সবার সামনে। আদ্র ভাইয়া আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। আদ্র ভাইয়ার পাশেই অয়ন ভাইয়া। ওনার হাতে আমাকে আদ্র ভাইয়ার যে রিংটা পরাবে ওইটা। আমার পাশে অনিয়াপু দাঁড়ানো, ওনার হাতে আমি আদ্র ভাইয়াকে যে রিংটা পরাবো ওইটা। আদ্র ভাইয়া অয়ন ভাইয়ার কাছ থেকে রিংটা নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, রোদ, এবার আমি তোকে সবার সামনে সামাজিক মর্যাদা দিয়ে নিজের করে নিতে চাই। লেটস স্পেন্ড দ্য রেস্ট অফ আওয়ার লিভস টুগেদার। উইল ইউ ম্যারি মি, রোদ পাখি? আমি হাত বাড়ালাম। আদ্র ভাইয়া অনামিকা আঙুলে রিংটা পরাতে গিয়ে দেখলো অলরেডি রিং আছে, যেটা আদ্র ভাইয়া বাহিরে যাওয়ার আগে পরিয়েছিল। আমি ওই রিংটা খুলে ফেলতে নিলাম। আদ্র ভাইয়া বাধা দিলেন, বলল, ওইটা থাকুক, ওইটা খুলবি না। তারপর আমার তর্জনী আঙুলে আংটি পরিয়ে দিল। ওই সময়ের ফিলিংসটা আমি প্রবেশ করতে পারছি না। তারপর কেক কাটিং টাইম। আসলে কার জীবনে কখন কিভাবে কি হয় বলা যায় না। মানুষ ভাবে একটা, হয় একটা, এটাই জীবন। তারপর বড়রা সবাই চলে গেল। সব কাজিনরা এবার আদ্র ভাইয়াকে ধরেছে গান গাওয়ার জন্য। সবার রিকোয়েস্টে এই আদ্র ভাইয়া একটা গান গাইলো। ওনার গানের গলা নাকি মারাত্মক, বাট আমি জানিই না এটা। আদ্র ভাইয়া অয়ন ভাইয়ের কাছ থেকে গিটার নিয়ে বসে গান শুরু করলো। I love you and me dancing in the moonlight. Nobody can see. It's just you and me tonight. I love you and me dancing in the moonlight. Nobody can see. It's just you and me tonight. Look at you. Now look at me. How you ever gonna find someone like this? Look at you. Now look at me. How you ever gonna find someone like this? You are the reason my heart skips, drops. Just a little touch. My world stops finally. I know that you are mine. I don't wanna fall, don't wanna play this game of love. Oh, there's nowhere to hide. I really like it. Nothing in the world can make me feel the way you do. The things you do, I really like it. Nothing in the world can make me feel the way you do. The things you do. I love you and me dancing in the moonlight. Nobody can see. It's just you and me tonight. I love you and me dancing in the moonlight. Nobody can see. It's just you and me tonight.
বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। রাতের অনুষ্ঠান শেষে বাসায় আসতে আসতে অনেকটাই দেরি হলো। ক্লান্ত শরীর নিয়ে সবাই সবার রুমে চলে আসলাম। হঠাৎ ফোনে দেখি মেসেজের নোটিফিকেশন। হাতে নিয়ে দেখলাম আদ্র ভাইয়ার মেসেজ। রোদ পাখি, আমি ছাদে অপেক্ষা করছি, যদি ইচ্ছে হয় চলে আসতে পারিস। আমি হেসে রিপ্লাই দিলাম, মাই ডিয়ার ডক্টর ফিউচার হাজবেন্ড, আমি উড়ে উড়ে চলে আসছি, জাস্ট ওয়েট। আসলে আমরা হয়তো বয়সে বড় হয়েছি, কিন্তু সম্পর্কটা ঠিক সেই আগের জায়গায় রয়েছে, সেই বাচ্চামো, সেই খুনসুটি। আসলে সম্পর্ক কখনো বয়স মানে না। সত্যি ভালোবাসা থাকলে বৃদ্ধ বয়সেও ভালোবাসাটা সেই আগের মতোই থাকে। আমিও ওনার কথা মতো ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। শীতের রাত, শহরে শীত তেমন বোঝা না গেলেও কিছুটা কুয়াশা থাকে রাতে। আমি একটা চাদর পেঁচিয়ে নিলাম। আমার রুমে সব সময় কফির সব জিনিসপত্র, কেটলি থাকে, শুরু করে সব থাকে। তাই 2 মগ কফির সাথে নিচে চুপি চুপি ছাদের উদ্দেশ্যে বের হলাম। রাতের ঘুমন্ত শহর আসলেই অনেক সুন্দর, নীরব নিস্তব্ধ পরিবেশ। এসে দেখলাম আদ্র ভাইয়া দোলনায় বসে আছে। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি ক্লান্ত। আমি এসে কফি এগিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার, এত ক্লান্ত শরীর নিয়ে কি দরকার ছিল এই শীতের মধ্যে ছাদে আসার? আদ্র ভাইয়া হেসে বলল, কত বছর হলো তোকে দেখি না। পার্টিতে তো জাস্ট অল্প একটু দেখেছি, তাও আবার মেকআপ করা। আমি আমার ন্যাচারাল রোদ পাখিকে ভালোবাসি, ওসব ফেক চেহারাটাকে না। আচ্ছা, আপনি এমন কিভাবে? একে তো আমাকে না জানিয়ে চলে গিয়েছেন, তার উপর আপনাকে আমি ফোন দেওয়ার পর এমন ব্যবহার দেখে মনের অবস্থা কি হয়েছিল কোনো আইডিয়া আছে? যাই হোক, এখন আপনি ডক্টর হয়েছেন, সবাই আমাকে বলবে ডক্টরের বউ। বাহ, ফিল প্রাউড। আমি যদি তখন না যেতাম তাহলে তুই এই জায়গায় আসতে পারতি না। তখন সারাদিন আমাকে নিয়েই ভাবতি। আমি এই রোডটাতেই চাচ্ছিলাম। জানিস তো, আমার যেতে অনেক কষ্ট হচ্ছিল। আমার ভিতরে যে কী চলছে সেটা বলে বোঝাতে পারবো না। জানিস তো, সময় পেলেই ফোনের ওয়ালপেপারটা দেখতাম, তোর কলেজের সেই বসন্ত বরণের দিনের শাড়ি ও ফুল পরা ছবিটা দেখেও মনে হতো এই তো আর কিছুদিন, তারপরে রোদকে আমি নিজের করে নিব। আচ্ছা, আপনার ওখানের সুন্দর সুন্দর মডার্ন কোনো মেয়েদের ভালো লাগেনি? ওহো, যখন কেউ একজনের মোহ সুন্দরে আটকায়, তখন চারপাশে হাজার হাজার সুন্দর মেয়ে থাকলেও সেই সুন্দর ভালো লাগে না। তখন তার কাছে সুন্দর মানে সেই মানুষটি যার মোহে সে আটকিয়েছে। কফিটা শেষ করেন তাড়াতাড়ি, ডক্টর বয়ফ্রেন্ড। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার রোদ পাখি এখন বড় হয়েছে, নিজে নিজে কফিও বানাতে পারে। কিন্তু আমার কাছে তুই সেই আগের অগোছালো পিচ্চিটাই রয়ে গেছিস। আমি এখন ভার্সিটিতে পড়ি, সো ডোন্ট কল মি পিচ্ছি, কল মি মিসেস আদ্র বা ডক্টর ওয়াইফও বলতে পারেন। আদ্র ভাইয়া হাসলো আর বলল, ভালোবাসি তোকে পিচ্ছি। আমি অন্যদের মতো বলবো না যে আমার সাথে সারা জীবন থাকতে হবে। যদি আমার সাথে অভিমান করিস আমি সেটা ভাঙাতে পারবো, কিন্তু যদি আমার উপর বিরক্ত চলে আসে আমি সেটা ঠিক করতে কখনোই পারবো না। আর বিরক্ত থেকে জন্ম হয় অবহেলার, আর তোর থেকে আমি অবহেলা কখনোই নিতে পারবো না। যদি কখনো মনে হয় আমার সাথে তুই হ্যাপি না, তাহলে নিঃসন্দেহে আমাকে ছেড়ে যেতে পারিস, বাট যদি থেকে যেতে চাস আমি সারা জীবন রেখে দিতে পারি। আমি হেসে বললাম, আমি সারা জীবন আদ্রের রোদ হয়ে বাঁচতে চাই। আমার পৃথিবী তো আপনাকে ঘিরেই। আমার শত তোকে ঘিরেই। আমার অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তি তুই। আমার ভালো লাগা ভালোবাসা তোকে কেন্দ্র করেই। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, কিন্তু আমার সমাপ্তিতেই তুই।